ট্যাক্সের আইনে এটা থার্ড শিডিউল ছিল, নতুন ইনকাম ট্যাক্সে এটা থার্ড শিডিউল, এই কথাটা আপনারা কনফিডেন্টলি বলতে পারলেন না। আমি কনফিউজ করলাম, আপনারা কনফিউজড হলেন। হ্যাঁ, ঠিক আছে, এবার বোঝা গেছে? আর বলবেন আপনারা কখনো? না স্যার। আচ্ছা, এবার বলেন যে এই থার্ড শিডিউলের পার্ট কয়টা? বলেন তো, থার্ড শিডিউলের পার্ট কয়টা? আচ্ছা, আপনাদের আর কষ্ট না দিই, থার্ড শিডিউলের পার্ট দুইটা। একটা হচ্ছে যেটাকে বলে ডেপ্রিসিয়েশন, একটা অ্যামorটাইজেশন। আসলে আপনাদের আর একটু লেখাপড়াও করতে হবে। শুধু ক্লাসের হলে হবে কি, ক্লাসের জন্য আপনারা বসে থাকেন, হয়তো ওয়েট করেন, কিন্তু বাসায় একদমই দেখেন না। হ্যাঁ, এটা হচ্ছে IS-12, হচ্ছে আপনার এই IS-12টা হচ্ছে ইনকাম ট্যাক্স, এই ইনকাম ট্যাক্সেস। আর আমাদের যে ইনকাম ট্যাক্স, আপনাদের যে কত উপকার করতেছি একটু পরে বুঝবেন আপনারা। এই ক্লাস তো আসলে অন্য কেউই নিতে পারবে না, কারণ আইদার সে ইনকাম ট্যাক্স কিছুটা ভালো বুঝে, IFRS বুঝে না, অথবা IFRS বুঝে ইনকাম ট্যাক্স বোঝে না। হ্যাঁ, বা ইনকাম ট্যাক্স এবং IFRS মিলিয়ে কেউ এভাবে পড়াবে না। আচ্ছা, এখানে পার্ট ওয়ানে কি, পার্ট ওয়ানে আছে হচ্ছে, পার্ট ওয়ানে আছে ডেপ্রিসিয়েশন। হ্যাঁ, পার্ট ওয়ানে আছে, যিনি খুঁজলেন এতক্ষণ ধরে ইন্টারনেটে খুঁজে পেলেন না। স্যার পার্ট ওয়ানে স্যার শেয়ার পেয়েছি স্যার, ক্যাপিটাল। আপনি বলার পরে আর স্যার ওই দেখছি, আহ, এই জন্য আর বলি নাই। অ্যামোর্টাইজেশন স্যার। এখন এই যে, এখন এখন কি আর এই যে আমি একটু আপনাদের একটু টুইস্ট করলাম, একটু সময়ের কথা বললাম, এখন কি আর ভোলার চান্স আছে? সত্যি কথা বলেন তো, যে আমরা তো পড়ি জানি, কিন্তু এইভাবে যে আমি ধরেন একটা জিনিস ক্লাসের ভিতরে আপনাদের সবাইকে কোশ্চেন করে ধরে যেভাবে দেখালাম, এখন কি আর ভুল হওয়ার সম্ভাবনা আছে এটা? সিরিয়াসলি বলেন তো। না স্যার। স্যার আশা আশা না করি স্যার, আর না। হবে না। হ্যাঁ, এইটাই হচ্ছে। আমি আমি হয়তো স্টুডেন্ট ভালো না, বাট আমি টিচার হিসেবে হয়তো খারাপ না, কারণ হচ্ছে মানুষ কোন জায়গায় ভুল করে, কিভাবে মানুষ লার্নিং করতে হয়, এটা টু সাম এক্সটেন্ট আমি হয়তো ধরতে পারি। এখন দেখেন, এই যে আমরা এই যে আমরা এগুলো করলাম, এখন অনেকের, আমি অনেক প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট ইন্টারভিউ বোর্ডে, CFO ইন্টারভিউতে বসি, শত শত CFOদের ইন্টারভিউ নেই। যখন জিজ্ঞেস করি যে ইনকাম ট্যাক্স এখানে বলছে এখানে বলছে, ডিফারেন্সটা কি, কেন? আচ্ছা, একটা উদাহরণ দিই। হ্যাঁ, লেটস সে আপনি থার্ড শিডিউল, আমি ধরেই বলি, থার্ড শিডিউলে আপনার প্রথম যে আপনার থার্ড শিডিউলের পার্ট ওয়ানে প্রথমটা আছে বিল্ডিং অর স্ট্রাকচার কনস্ট্রাক্টেড অফ দ্য ব্রিক, কনসেন্ট্রেট স্টিল অ্যান্ড সিমিলার ম্যাটেরিয়াল, অর্থাৎ বিল্ডিং হচ্ছে 5%। তার মানে এখানে একটা উদাহরণ দিই, বিল্ডিং, বিল্ডিং হচ্ছে, এটার বিভিন্ন ফর্মে বিল্ডিং নামই রাখি, এটা ডেপ্রিসিয়েশন, এটা হচ্ছে আইটেম, আইটেম নেম। আচ্ছা, আইটেম, একটু স্লো যাচ্ছি, রোজার দিন তো, আপনারা একটু ধৈর্য ধরে থাকেন। আমরা একটু, যেহেতু আপনারা তো শুনতেছেন, তেমন কোনো কষ্ট হবে না। বুঝাতে না পারলে আমি খুব মন খারাপ হবে, এটা কঠিন টপিক, বাট সহজভাবে বুঝাবো। সো এটা একটা রাখলাম, আর একটা রাখি হচ্ছে, আমি আর একটা রাখি হচ্ছে, লেটসে আপনার কমন একটা জিনিস রাখি, লেটসে প্ল্যান্ট এন্ড অনেক জিনিস। মেশিনারি। হ্যাঁ, প্ল্যান্টেড মেশিনারি তো অনেক, ফ্যাক্টরি মেশিনারিজ, লেটসে 14 নম্বর ফ্যাক্টরি মেশিনারিজ, রাইট, ভালো বলছেন, থ্যাংক ইউ। ফ্যাক্টরি, সরি, কথা বলা লেখা আমার জন্য একটু প্রবলেম, দুইটা একবারে, বয়স হয়ে যাচ্ছে তো। ফ্যাক্টরি মেশিনারি, ফ্যাক্টরি মেশিনারি, ওকে, এটা হচ্ছে 15%। ওকে, আচ্ছা, এটা হচ্ছে 15%। এখন আপনাকে ইনকাম ট্যাক্সের অথরিটি, মানে ইনকাম ট্যাক্সের রিটার্ন কে প্রথম অ্যাসেস করে বলেন তো? প্রথম কার কাছে জমা দেন? স্যার ডিসিটি এর কাছে স্যার। হ্যাঁ, হ্যাঁ, DCD, হ্যাঁ।
তো এখন আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশে যত ডিসিটি আছে সব ডিসিটি একটা করে হলেও আমার সেশন পেয়েছে। আমি যে বিসিএস ট্যাক্স ট্রেনিং একাডেমিতে কোম্পানি লর উপরে সেশন নিতাম, তো যারা নতুন বিসিএস ঢুকছে ওদের 15টা ক্লাস ওনাদের। আর অ্যাসিস্ট্যান্ট কমিশনারের সিনিয়র যারা মানে ওখান থেকে শুরু করে একদম এডিশনাল কমিশনার পর্যন্ত প্রত্যেকেই কোম্পানি লর উপরে বেশ কিছু সেশন নিয়েছে। ফলে সব ডিসিটিদের সাথে আমার একাধিকবার ক্লাসের সুযোগ হয়েছে। তো এই ডিসিটিরা হচ্ছে আপনার আপনার বইতে অ্যাসেসমেন্ট করে। এখন আসেন এবার আইএফআরএস। আইএফআরএস হচ্ছে অ্যাকাউন্টিং পলিসি। আপনাদের প্রথম ক্লাসে বলছি, এইটা তো পারবেন, এটা তো আমি বলছি। অ্যাকাউন্টিং পলিসি কি বলেন? অ্যাকাউন্টিং পলিসি কি? একটু একটু রেসপন্স করার চেষ্টা করেন, অ্যাকাউন্টিং পলিসি কি? যে পলিসি দিয়ে আমার বুকস অফ অ্যাকাউন্ট মেনটেন করা হয়। ভেরি গুড, থ্যাংক ইউ। এখন দেখেন, আমি বললাম যে আমি হচ্ছে আপনার এই আমার অ্যাকাউন্টিং পলিসি আমি লিখলাম হচ্ছে পিপি 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 অ্যান্ড প্ল্যান্ট প্রপার্টি ইকুইপমেন্ট। আমি বললাম যে আমার ডেপ্রিসিয়েশন হবে, আমার ডেপ্রিসিয়েশন মেথড হবে আপনার স্টেট লাইন। আচ্ছা, ইনকাম ট্যাক্সের বইতে ডিফারেন্ট ডিফারেন্ট কোম্পানির জন্য স্টেট লাইনও অ্যালাউড আছে। আবার কখনো কখনো আমরাকে বলে হচ্ছে ডাবল ডিক্লাইনিং মেথড, ডিক্লাইনিং ডাবল ডিক্লাইনিং মেথড, ঠিক আছে, ডিডিএল, এটাও আছে। মানে ডাবল ডেপ্রিসিয়েশন হবে, এটাও আছে। আবার এক্সেলারেটেড ডেপ্রিসিয়েশন বলে একটা কথা আছে। হুম, এক্সেলারেটেড ডেপ্রিসিয়েশন, ঠিক আছে। এখন কোশ্চেনটা হচ্ছে, এইটা হচ্ছে ইনকাম ট্যাক্স অথরিটি আপনার অ্যাসেস করবে এইটা ধরে। যেমন যদি স্টেট লাইনে করে বিল্ডিংকে 5%ই ধরবে, স্টেট লাইনে করলে ফ্যাক্টরি মেশিনকে 15% ধরবে। 15% ধরলে কয় বছর হয় মোটামুটি রাফলি? 100 ভাগ 15 হলে 6 15 90, 6.5 6.7, ঠিক আছে। এখন এবার আসেন, এই জিনিসটাই আপনি আপনার ডেপ্রিসিয়েশন পলিসি অনুযায়ী আপনার যে বুকস অফ অ্যাকাউন্টসের আপনি যেভাবে পলিসি করেন সেই পলিসি অনুযায়ী আপনি কি করলেন, আপনি এটাকে একটু অন্যভাবে করলেন। কি করলেন? আপনি ডেপ্রিসিয়েশনকে ধরলেন হচ্ছে লেটসে আপনার 4% বা না 6 7%, 8%, 8% ধরলেন, মানে আপনার বিল্ডিংটা 20 বছর যাবে না। 5% হলে কয় বছর হয় বিল্ডিং? 5 বছর হলে 20 বছর হয়। আপনি এটা 30 বছর ধরেন যদি, তাহলে হচ্ছে 40 বছর যদি ধরেন, 40 বছর হলে কত হবে? 2.5%। আপনি ধরলেন আপনার বিল্ডিংটা অনেক ভালো করে করছেন এবং অনেক স্ট্রং করে হয়, কিন্তু বিল্ডিং কিন্তু 50 বছর চলে এমন ইয়ে আছে কিন্তু, হ্যাঁ, এমন না যে এটা ইয়ে হইতে হবে। ওকে, তো এটা আপনি 2.5% ধরলেন। এটা আপনি 2.5% ধরলেন। তো 2.5% যদি ধরেন তাহলে আপনি এটা 2.5% ধরলেন। আর এই ফ্যাক্টরি মেশিনারিজ আপনি মনে করলেন যে না এটা 10 বছর যাবে, আপনার আপনি এটা 10% ধরলেন, ঠিক আছে। ফ্যাক্টরি মেশিনারি ভালো করে করছেন। এখন আপনি যে ইনকাম স্টেটমেন্ট করবেন সেই ইনকাম স্টেটমেন্টে এই একটা বিল্ডিং আপনার ভ্যালু হচ্ছে 1 কোটি টাকা, না 10 কোটি টাকা, লেটসে 10 কোটি, 10 কোটি, হ্যাঁ। আর এটা হচ্ছে বিল্ডিং, এটা হচ্ছে বিল্ডিং, আপনি 10 কোটি টাকা ভ্যালু ধরলেন, 10 কোটি, 10 crore, মানে কিনছেন আপনি অলরেডি। আর মেশিনারিজ ফ্যাক্টরিতে বসাইছেন হচ্ছে 20 কোটি, সরি 20 কোটি। এবার আসেন আপনার মেশিনারিজ হচ্ছে 20 কোটি আর হচ্ছে আপনার বিল্ডিং হচ্ছে 10 কোটি। তাহলে আপনার অনুযায়ী পার ইয়ার ডেপ্রিসিয়েশন কত হবে? আপনার ডেপ্রিসিয়েশন পার ইয়ার আপনার কত হবে বলেন তো? কোনো ইয়ে নেই, ধরেন রেসিডুয়াল ভ্যালু নেই, কোনো ইয়ে নেই। তাহলে আপনি এখানে আপনার হচ্ছে 10 কোটি, 10 কোটি মানে হচ্ছে একের পরে 2 3 4, তারপর 3টা মনে হয়, কত হলো? লাখ, হ্যাঁ 1 কোটি বোধ হয়েছে, ডিভাইডেড বাই হচ্ছে আপনি বলছেন যে এই কত ইয়ার আপনি হচ্ছে এই 40 ইয়ার, ডিভাইডেড বাই 40 ইয়ার্স। তাহলে আপনার পার ইয়ার ডেপ্রিসিয়েশন হলো কত? 2,50,000।
2,50,000, গুড, থ্যাংক ইউ। আচ্ছা, 2,50,000, কিন্তু এই এটার কত হবে? এখানে 2 লাখ আমরা এখানেই লিখতে পারতাম, এটা কাট করে কপি করে এখানে নেই। আপনার আপনার হিসাবে হলো হচ্ছে 2,50,000, ঠিক আছে। এরটা কত হবে? এই যে ডিসিটি যে হিসাব করছে ওর কত হবে? 10 কোটি। ও, 10, আমি 1 কোটি মনে নিছিলাম, এখানে মনে হয় একটা শূন্য কম ছিল, সরি। 1 কোটি নিচে আর একটা শূন্য বাড়াইতে হবে, সরি। আচ্ছা, তাহলে হচ্ছে আপনার এখানে সরি, না, একটু ভুল হলো, 1 মিনিট, হ্যাঁ। আপনি এখানে শূন্য একটা বাড়াবেন, তাহলে আপনার হলো হচ্ছে 25 লাখ। তো 25 লাখই হবে হচ্ছে আপনার ডেপ্রিসিয়েশন, ওকে। এখন এই 25 লাখ ডেপ্রিসিয়েশন হলো, আর এখানে আপনি 10 কোটির এগেনস্টে আপনি কি করবেন? 10 কোটির এগেনস্টে 10 কোটি ডিভাইডেড বাই হচ্ছে এখানে 5 বছর মানে 5%, 20%, 20 ইয়ার্স। তাহলে এখানে হলো হচ্ছে আপনার আহ 50 50 লাখ। লাখ, হ্যাঁ, 50 লাখ। তাহলে এবার আপনি বলেন ঘটনাটা কি ঘটলো? আপনি এখানে 50 লাখ করলেন আর ওইখানে 25 লাখ করলেন, তাহলে এইটার আপনার ইনকাম স্টেটমেন্টে আপনার ইনকাম স্টেটমেন্টে প্রফিট বেশি শো করবে আর ওর এটা কম করবে, এটা কি ট্রু আর ফলস? এখানে প্রফিট প্রফিট ওভার স্টেট হবে কত টাকা? প্রফিট ওভার স্টেট হবে কত? আর 25 লাখ টাকা। 25 লাখ পঁচিশ টাকা 25 লাখ টাকা ওভার স্টেট হবে, এটা কি ট্রু আর ফলস? এটা এটা কি ট্রু বোঝা স্যার। গেল? ট্রু। এটা ট্রু আচ্ছা, স্যার। হ্যাঁ। তাহলে এই যে ওভার স্টেট হলো, তাহলে কোশ্চেনটা হচ্ছে আপনি আপনার বইও রাইট, আপনার বইও ভুল না, ওই ডিসিটির বইও ভুল না, তাহলে দুজনেরই বই সঠিক। তাহলে কিভাবে এটা হবে? সেই কারণেই হচ্ছে আমরা এটাকে রিকনসাইল করবার চেষ্টা করি। এই রিকনসাইল, এই যে ইনকাম ট্যাক্স অ্যাক্ট অনুযায়ী যে দেশের যা আইন, বাংলাদেশের আইন অনুযায়ী থার্ড শিডিউলে একরকম আছে, আর আমরা আইএস আইএফআরএস অনুযায়ী অ্যাকাউন্টিং পলিসি অনুযায়ী ডিফারেন্ট কিছু করি। এই যে ডিফারেন্ট কিছু করি, সেইটা আমাদের অ্যাকাউন্টিং পলিসি আইএফআরএস এ বলা আছে যে যে কোনো একটা ইস্যু যে সরাসরি আইএফআরএস এ যা থাকবে তাই নিতে হবে, না হলে আপনার বেস্ট জাজমেন্ট খাটায় আপনাকে সেট করতে হবে। এটা আইএস 8-এ আপনাদেরকে পড়িয়েছি। এখন আসেন, এই IS-12 কোনো রেট বলেন নাই যে বিল্ডিং এর কত রেট, ইয়ার রেট। তখন আপনি কি করবেন? আপনার অ্যাকাউন্টিং পলিসি আপনি সেট করবেন। আপনি মনে করলেন আমি বিল্ডিংটা বানিয়েছি, যেটা আসলে ইনশাল্লাহ হয়তো 50 বছর ইজিলি চলবে, একটু কনজারভেটিভ হিসেবে ধরে আমি এটাকে রাখলাম হচ্ছে লেটসে হচ্ছে আপনার এই আমি এটা ধরলাম হচ্ছে 40 বছর। 40 বছর হইলে 2.5% করে হয়, 2.5%-এ 25 লাখ টাকা। আর থার্ড শিডিউল অনুযায়ী ওরা এত লম্বা সময়ে ওদের হিসাব করার দরকার নেই, গভর্নমেন্ট অথরিটি এনবিআর, তারা বলছে যে 5% ধরেন। তো এই দুইটা অথরিটি ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করবার যে মেথড, সেই মেথড অনুযায়ী আমরা দেখলাম যে কি হলো, আমাদের দেখতে পারলাম যে এই দুইটা কোম্পানি, দুইটা যে ইয়ের মেথড, এই মেথডের কারণে আমরা কি করলাম, দেখলাম যে আমরা হচ্ছে যে এই ডেপ্রিসিয়েশন চেঞ্জ হয়ে গেল। কি চেঞ্জ হয়ে গেল? আমরা দেখতে পেলাম যে ইনকাম ট্যাক্স অথরিটি হচ্ছে যেখানে 50 লাখ করতেছে, আমরা সেখানে 25 লাখ করছি, ফলে আমাদের প্রফিটটা ওভারস্টেট হচ্ছে। তাহলে এবার আসেন, এই প্রফিট ওভারস্টেট হওয়ার কারণে আমাদের এখানে ট্যাক্স ক্যালকুলেশন বেশি হবে না একটু? হুম। জি স্যার। জি স্যার। ট্যাক্স জি স্যার। ট্যাক্স যদি হয় থার্টি জি স্যার। পার্সেন্ট স্টেট ধরি, ট্যাক্স যদি ট্যাক্স 30%, লায়াবিলিটি বেশি হবে। হ্যাঁ, তাহলে এখন দেখেন এই যে 30% ট্যাক্স রেট যদি হয়, তাহলে 25 লাখ টাকার উপরে 30% হবে না আপনার ঘটনা? একটু আপনার ট্যাক্স বেশি ক্যালকুলেশন থাকবে না এখানে? 2, 3, জি স্যার। 4, 5 ইন্টু 25%। খুব সহজভাবে আপনাদেরকে বুঝাচ্ছি, কিন্তু আপনারা মানে একটু, যেহেতু অনেকে অনেক কিছু পাবেন, দেশ বিদেশে অনেক ভিডিও পাবেন, বাট এইভাবে বুঝতে পারবেন না। এই যে টাকাটা, এই টাকাটা হচ্ছে মূলত আমাদের, এই টাকাটা হচ্ছে আমাদের মূলত এই 7.5 লাখ টাকা। এখানে ট্যাক্স বেশি ক্যালকুলেশন হবে, এখানে বেশি শো করবে ট্যাক্স, এখানে কম শো করবে। এই তো ঘটনা, বোঝা গেছে ভাই? জি স্যার। ভাই, জি 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 স্যার। স্যার। জেনরা, আচ্ছা। তাহলে এখন এই যে দুইটা যে হচ্ছে যে আপনার হলো, এই যে দুইটার ক্যালকুলেশনের যে গ্যাপ, এইটাকে রিকনসিল করার জন্যই IS-12 এর ব্যবহার করতে হয়। এবার বোঝা গেছে? কেউ যদি আপনাদেরকে জানতে চায়, আপনারা বলতে পারবেন না এখন? জি জি স্যার। বলা যাবে স্যার। রিপিট করেন তো ভাই, আমি কি বললাম দেখি, রিপিট করেন তো দেখি আপনারা বলতে পারেন কিনা। স্যার, বেসিক্যালি হচ্ছে আমার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট অনুযায়ী, মানে আইএফআরএস অনুযায়ী যে আমরা অ্যাকাউন্টস তৈরি করি, হ্যাঁ, সেইটার যে অ্যাকাউন্টিং প্রফিট। অ্যাকাউন্টিং পলিসি যে নেই আমরা, হ্যাঁ, সেই পলিসি অনুযায়ী। হুম।
সেটার যে অ্যাকাউন্টিং প্রফিট আর অ্যাকাউন্টিং হচ্ছে প্রফিট না, এটা আগে একটু একবারে হ্যাঁ, আপনি যদি বলেন যে ক এ এ বি সি ডি বলে একবারে হচ্ছে এফ এ চলে যাচ্ছেন, আপনি বলবেন এভাবে যে আমরা আইএফআরএস অনুযায়ী হচ্ছে আমাদের যে প্রিপারেশন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করি সেটার হচ্ছে অ্যাকাউন্টিং পলিসি আমাদের সেট করতে হয় অ্যাকর্ডিং টু IS 8। সে IS 8 অনুযায়ী যেহেতু ডেপ্রিসিয়েশন রেটগুলো আইএসএ স্পেসিফিক বলা নাই, সে কারণে আমরা আমাদের বেস্ট জাজমেন্ট ম্যানেজমেন্ট মিলে আমাদের ইঞ্জিনিয়ারদের সহ একটা বিল্ডিং একটা মেশিন কতদিন যেতে পারে আমরা দেখে একটা ডেপ্রিসিয়েশন সেট করি, সেটা করি হচ্ছে অ্যাকাউন্টিং পলিসির আন্ডারে। এবার এবার বলেন, হ্যাঁ এটুকু বললেন, এরপরটা বলেন। অন দা আদার হ্যান্ড আপনার ইনকাম ট্যাক্সের আইন অনুযায়ী বা হুম এক্সিস্টিং ল অনুযায়ী আমরা যে ট্যাক্স ক্যালকুলেশন হয়, হুম এটার দুইটার মাঝখানে যে ডিফারেন্সটা এরাইজ হয় স্যার, হুম এইটাই হুম মূলত ডিফার্ড ট্যাক্স এই হিসেবে না, এরাইজ হয়। এটাও হলো না, এই দুইটার ডিফারেন্সকে রিকনসাইল করে দেখানোর জন্য, কারণ আপনি তো দুইটাকে আলাদা রাখলে কি হবে, প্রতি বছর ইনকাম ট্যাক্স একরকম আপনার একরকম, তাহলে ওনার অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যারা দেখবে তারা কনফিউজড হবে না, তাদের কনফিউজ না করে একই প্ল্যাটফর্মে আনবার জন্য রিকনসিলিয়েশনটাকেই হচ্ছে ইনকাম ট্যাক্স। আরেকজন বলেন, কে আমার কথাটা ওনার কথাটা দুজনের কথাই শুনলেন, এটাকে গুছায় কে সুন্দর করে বলতে পারবেন? আপনাদের একটু পাবলিক স্পিকিং শিখাই, বলেন প্লিজ। স্যার বলবো। হ্যাঁ প্লিজ ভাই বলেন। স্যার অ্যাকাউন্টিং পলিসি অনুযায়ী আমাদের বেস্ট জাজমেন্ট অনুযায়ী আমাদের ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করতে হয়। জি অন দ্য আদার হ্যান্ড হচ্ছে ইনকাম ট্যাক্সে সেট করা থাকে। তো এই দুইটা রিকনসাইলের জন্যই IS 12 হ্যাঁ, ইমপ্লিমেন্ট একটু করতে হয়। একটু বাদ দিয়ে গেছেন যে এই দুইটার কারণে ট্যাক্সের এই মানে যে ডিফারেন্সটা। ডিফারেন্ট, হ্যাঁ ট্যাক্সের ইনকাম এবং ট্যাক্সের ডিফারেন্স আছে, ওটা রিকনসিল করা, রাইট। জি। এবার ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা বুঝতে পারলাম সবকিছু মোটামুটি, এটা নিয়ে কোনো ডাউট আছে? স্যার নো আপনাদের স্যার। আপনাদের শিটটা এক্ষেত্রে দিয়ে দিব, এই শিটটা দিলে যেটা হবে সেটা হচ্ছে আপনারা ওই শিটটা দিলে যেটা সুবিধা হবে, আপনারা যখন ভিডিওটা আমাকে আরেকবার দেখবেন, কারণ এটা কঠিন আসতো, হ্যাঁ এটা সন্দেহ নেই কঠিন আস, হ্যাঁ তখন আপনি এটা বুঝতে সুবিধা হবে। আচ্ছা এবার আসেন। স্যার এই ক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট অনুযায়ী ট্যাক্স কম আসতেছে, হুম কিন্তু ইনকাম ট্যাক্স ল অনুযায়ী ট্যাক্স অ্যাকাউন্টিং ট্যাক্স না সরি, অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট অনুযায়ী ট্যাক্স কম আসতেছে, অ্যাকাউন্টিং ট্যাক্স বেশি, ট্যাক্স বেশি আসতেছে, ইনকাম বেশি ট্যাক্স হলে ট্যাক্স, বেশি আসতেছে, কিন্তু ইনকাম ট্যাক্স ল অনুযায়ী ট্যাক্স কম আসতেছে। তো রাইট। এক্ষেত্রে আহ, মানে ডিসিটি ইজিলি মেনে নিবে ব্যাপারগুলো, রাইট? হ্যাঁ ডিসিটি তো মানবে, ডিসিটি তো চারটা নিয়ে বসে থাকবে, সে যেটা ক্যালকুলেশন ওইটাই সে জানে, আপনি কি করছেন এটা সে শুনবে না, অ্যাসেস করবে ওই অনুযায়ী। এখন এইটা রিকনসিলিয়েশন তো আপনি ইনকাম স্টেটমেন্ট আনতে হবে না, ধরেন আপনি মানে আ- এক্ষেত্রে এটা না ওনাদের না ডিসক্লেমারে না গেলেও ওনারা না মানে না জিনিসটা না শুনেন ইজিলি। আগে কথাটা কথাটা শুনেন, আপনি আপনি হচ্ছে মানে মনোযোগ দেন আরেকটু, হ্যাঁ আমি বলি আপনাকে। আমি ইনকাম স্টেটমেন্ট একরকম করে প্রফিট শো করলাম হচ্ছে লেটসে 10 লাখ টাকা প্রফিট, তার উপর ট্যাক্স দিলাম 3 লাখ টাকা। ডিসিটি এটারে করলো হচ্ছে 6 লাখ টাকা, তারপর ট্যাক্স দিল হচ্ছে আপনার হচ্ছে 2 লাখ টাকা। এখন এই যে ডিসিটি যে ট্যাক্সটা দিল এটা আমার অ্যাকচুয়াল ট্যাক্স, আমাকে এটা দিতে হচ্ছে না? ট্রু আর ফলস, ইয়েস আর নো বলেন। শুনতে পারেননি কোশ্চেনটা? হ্যাঁ, দিতে হবে স্যার, দিতে হ্যাঁ, হবে। তাহলে আপনি ডিসিটির অনুযায়ী ট্যাক্স দিতে হচ্ছে 2 লাখ টাকা, আর আপনি ট্যাক্স ক্যালকুলেশন করে বসে আছেন 3 লাখ টাকা। এখন আপনার যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যারা পড়বে তারা দেখবে যে ট্যাক্স দিচ্ছে 2 লাখ টাকা আর ক্যালকুলেশন করছে 3 লাখ টাকা, তাহলে কেন করলো বা এটা কেন এই তৈরি হলো, এই কেন তৈরি হলো এটাকে রিকনসাইল করবার জন্য এই এই ইয়েটা করা হয়। এবার বুঝছেন নাকি বুঝেননি এখনো? বুঝছি স্যার, বুঝছি। ওকে, ওকে, বুঝলে আর আমরা না মানে কোশ্চেন করার জন্য কোশ্চেন করব না, আমরা বোঝার জন্য কোশ্চেন করবো। আচ্ছা এখন আসেন, আমি যেগুলা ডেফার ট্যাক্স, এখন কোশ্চেন হচ্ছে ডেফার ট্যাক্স যদি বুঝতে হয়, অনেকে ধরেন একজন যদি ইউকের ভদ্রলোক, ইন্ডিয়ান একজন ভদ্রলোক, অথবা বাংলাদেশের আইএফআরএস এর সবচেয়ে বসরাও যদি এটা পড়ায়, আপনারা এটা খুব কঠিন হয়ে যাবে, কারণ অনেক অনেক কিছুই আছে যা দ্য ওয়ে ইউ প্রেজেন্ট, দ্য ওয়ে ইউ ক্যালকুলেট ইজ ইম্পর্টেন্ট, হ্যাঁ জিনিসটা হচ্ছে, জিনিসটা তো আইএস সবাই একই 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 স্পিরিটে একই জিনিস নিয়েই পড়বে, কিন্তু
পড়াকে সহজ করে আপনার মতো আপনার মতো সলিড ইনফরমেশন যে আপনার কখনোই ভুল হবে না, কোনো আইটেম ভুল হবে না, সেটা করতে গেলে একটা রুলে আসতে হবে। হ্যাঁ, এখন কিছু কিছু আইএস 1 এরকম কোনো কমপ্লিকেটেড নাই, আইএস 2 নাই, আইএস 7 নাই, এটা সহজ। বাট আইএস যদি 12 ধরি, এটা খুব কঠিন। এই কারণে আমি এই আমার ওয়েতে আপনাদেরকে পড়ানোর চেষ্টা করি, এবং সেটা আপনি প্রথম যদি ডেফার্ড ট্যাক্সের কেন প্রয়োজন, কেন করা হয়েছে এটা বুঝালাম। এবার আসেন সরাসরি এক্সাম্পল দিয়ে ট্যাক্স বেস, অ্যাকাউন্টিং বেস বুঝিয়ে ডেফার্ড ট্যাক্স বুঝাচ্ছি। আচ্ছা, এখানে কয়েকটা এক্সাম্পল আমরা দেখব। প্রথম এক্সাম্পল হচ্ছে, এ মেশিন কস্ট 10,000 টাকা, হ্যাজ এ ক্যারিং ভ্যালু 8,000 টাকা। এই ক্যারিং ভ্যালু কথাটা কি বলেন? স্যার এই কস্ট কস্ট মাইনাস থেকে ডিপ্রিসিয়েশন। কস্ট থেকে সেলফ হেল্প ভ্যালু, অ্যাকাউন্টের কস্ট ডেপ্রিসিয়েশন মাইনাস ভাগ। সেলফ হেল্প। একজন বলেন ভাই, আমি বলছিলাম শুরুতে আপনারা ক্লাসের রুল ভুলে যান। আমি এখানে একজনকে রিকোয়েস্ট করছিলাম, কারোর কোনো কোশ্চেন থাকলে বলবেন, বাট অ্যান্সার দেওয়ার জন্য একজনকে আমি সিলেক্ট করছিলাম। আমার ওনার কি জন্য ভাই আপনার? হ্যাঁ, দেবাঞ্জয় না? দেবাঞ্জন। মানে আফটার ডেপ্রিসিয়েশন করার পরে না যে না, ভ্যালুটা একটু চলছে। শুনেন, কথাটা শুনেন। হে, কথা না শুনে অ্যান্সার করেন। দেবাঞ্জন, আপনি কি আছেন? হ্যাঁ হ্যাঁ স্যার, আছে। আমি একমাত্র দেবাঞ্জনকে বলেছিলাম যে কারো যদি কোনো কোশ্চেন থাকে হ্যান্ড রেজ করবেন। রোজার দিনে তো একটু কষ্ট হয়, আর এই সাউন্ড, আপনারা 3-4 জন একবারে কথা বলেন, ক্লাসের ম্যানারে যায় না। দেবাঞ্জন হচ্ছে আনমিউটেড থাকবেন, আপনি আমার সাথে কনভারসেশন করবেন। এর বাইরে কেউ যদি কোনো কোশ্চেন থাকে, সে হচ্ছে হ্যান্ড রাইজ করবেন এবং বলবেন আমি একটা কথা বলতে চাই। ঠিক আছে দেবাঞ্জন, একটু আরেকটু সময়, একটু আমাকে ধৈর্য ধরে থাকেন। আচ্ছা দেবাঞ্জন বলেন, এই যে আপনার এই মেশিন কস্ট 10,000 টাকা হ্যাজ এ ক্যারিং ভ্যালু, এই ক্যারিং ভ্যালুটা মানে কি বললেন আপনি? আরেকবার রিপিট করেন। আফটার ডেপ্রিসিয়েশন হুম। করার পরে যে ভ্যালুটা কোনো একটা হুম। নির্দিষ্ট ডেটে আছে। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড, সুন্দর। এখন দেখেন, এই ক্যারিং ভ্যালুকে ভাই আরো কয়েকটা নামে বলা হয়। একটাকে বলা হয় হচ্ছে, যেটাকে আপনার রিটেন ডাউন ভ্যালু। এটা একই নাম, এই জন্য আপনারা কনফিউজড হবেন না। রিটেন ডাউন ভ্যালু, ডাব্লিউডিপি। ডাব্লিউডিপি। বা এটাকে বুক ভ্যালু বলা হয়। বুক ভ্যালু বলা হয়, মানে আপনার ক্যারিং ভ্যালু যেটা, আপনার বুক ভ্যালু যেটা রেকর্ড, মানে মোট কথা আপনি কিনছেন 100 টাকাটা অ্যাসেট, গত বছর 10 টাকা ডেপ্রিসিয়েশন করছেন, এরপরে আসে 90 টাকা। এই 90 টাকা আপনার আজকের দিনের বুক ভ্যালু। এই 90 টাকাই আজকের দিনে ক্যারিং অ্যামাউন্ট। এইটাকেই বলা হয় রিটেন ডাউন ভ্যালু। দিবান দেবাঞ্জয়, ক্লিয়ার ভাই? হ্যাঁ স্যার, ক্লিয়ার। ওকে, ওকে, তাহলে এটা আমরা বুঝলাম। একটা একটা টপিকস বুঝে আমরা আগাই, তাহলে সুন্দর হবে। আচ্ছা, ক্যারিং অ্যামাউন্ট আমরা বুঝলাম। এখন ক্যারিং অ্যামাউন্ট অন্য কারোর বোঝার অসুবিধা থাকার কথা না, যদি থাকে তাহলে বলতে পারেন। দেবঞ্জয় তো বুঝছে, অন্যরা যদি কারোর এই কথাটা বুঝতে অসুবিধা হয়, ইউ ক্যান আস্ক কোশ্চেন। ওকে, ধরলাম সবাই বুঝে ফেলছে না? তাহলে কস্ট হচ্ছে 10,000 টাকা, ক্যারিং অ্যামাউন্ট হচ্ছে এই 8,000 টাকা। তাহলে দেবঞ্জয় বলেন তো, এখানে অ্যাকুমুলেট ডেপ্রিসিয়েশন কত? এখানে 2,000 টাকা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আছে। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক, সবাই আশা করি বুঝছে। আচ্ছা, এবার আসেন ফর ট্যাক্স পারপাস ডেপ্রিসিয়েশন 3,000 টাকা। তাহলে এখানে ডেপ্রিসিয়েশন চার্জ করছি কত? এই যে 10 থেকে 8 করা হয়েছে, তার মানে 2,000 টাকা। আর ট্যাক্স কতটুকু ডেপ্রিসিয়েশন অ্যালাউ করছে থার্ড শিডিউল অনুযায়ী? 3,000 টাকা। তাহলে এখানে কি আপনার হচ্ছে, এই যে আপনার অ্যাসেটটা কিনেছিলেন, একটু বুঝি, অ্যাসেটটা কিনেছিলেন 10,000 টাকা, ঠিক আছে? তার থেকে আপনার বুক ভ্যালু আছে এখন হচ্ছে, এই সরি, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন চার্জ করা হয়েছে 2,000 টাকা। তাহলে 8,000 টাকা যে আছে, এই 8,000 টাকাকে আমরা বুক ভ্যালু বলি। এই বুক ভ্যালু, রিটেন ডাউন ভ্যালু, অথবা ক্যারিং অ্যামাউন্ট, এটা আরেকটা নাম আছে ডিফার্ড ট্যাক্সে, এটার নাম হচ্ছে অ্যাকাউন্টিং বেজ। অ্যাকাউন্টিং বেজ, বোঝা গেছে এটা কথাটা দীপঞ্জয়? জি স্যার। অন্যরা কেউ অ্যাকাউন্টিং বেস বলতে বুঝতে অসুবিধা আছে বলেন তো? কোশ্চেন করেন তো, এটা না বুঝলে কিন্তু এটা বুঝতে পারবেন না। অ্যাকাউন্টিং বেস না বুঝলে ডিফার্ড ট্যাক্স বুঝবেন না। কোনো কোশ্চেন করেন প্লিজ, এখানে অ্যালাউড আছে, কোশ্চেন করেন। আচ্ছা, ধরে নিলাম সবারই বুঝতে পারছেন। তাহলে অ্যাকাউন্টিং বেজের সংজ্ঞাটা একটু দেখে আসি, তাহলে সুবিধা হতে পারে। যেহেতু অ্যাকাউন্টিং, আমি একবারেই সলিড একটা নলেজ দিব আপনাদের, এই কারণে আমরা ব্যাক করতেছি।
এই যে, হ্যাঁ, এখানে আমরা অ্যাকাউন্টিং প্রফিট, নেট প্রফিট আর লস পিরিয়ড ফর ডিডাক্টিং এক্সপেন্স, তাহলে আমরা এই যে যেটা পাবো সেটা হচ্ছে অ্যাকাউন্টিং বেস বলা হয়। ওই যে আমি একটু আগে যেটা আপনার দেখাইলাম ওইটা হচ্ছে, এই সংজ্ঞা বোঝার দরকার নেই, আপনারা এটাকে অ্যাকাউন্টিং বেস ধরেন। ট্যাক্স বেসটা এখন পরে বুঝাবো, আপনি অ্যাকাউন্টিং বেসটা বুঝছেন কিনা, এটা বুঝছেন? অ্যাকাউন্টিং বেস বুঝেছেন? স্যার আবার একটু জি, প্লিজ বলেন। আচ্ছা, দেবাঞ্জয় একটু বলেন তো, উনি অ্যাকাউন্টিং বেস এত সহজ জিনিস বুঝলো না কেন দেখি। ক্যারিং ভ্যালু যেটা আছে সেটাকে আমরা অ্যাকাউন্টিং বেস বলছি, সেটার উপরে আমরা ক্যালকুলেশন করব। কি করব সেটা পরে বলেন, আপনি অ্যাকাউন্টিং বেসটা বলেন, যেটা হচ্ছে বুক ভ্যালু, এটি অ্যাকাউন্টিং বেস, তাই তো? বুক ভ্যালু এবং রিটেন ডাউন ভ্যালু একই, এইগুলো হচ্ছে নিশ্চয়ই একই। একই হুম। একই ব্যাপার। এটাকে অ্যাকাউন্টিং বেস বলছেন। বোঝা গেল ভাই এখন? জি স্যার। ওকে, আচ্ছা, এবার আসেন, ফর ট্যাক্স পারপাস ডেপ্রিসিয়েশন 30,000 টাকা, তাহলে ট্যাক্স পারপাস কি হচ্ছে দেখেন, ট্যাক্স পারপাস কি হচ্ছে, ট্যাক্স পারপাস কি হচ্ছে, ট্যাক্সের এই ট্যাক্স অথরিটি এটা ক্যালকুলেশন করতেছে এরকম, কি করতেছে, অ্যাসেটের নাম ধরতেছে 10,000 টাকা আগের মতোই, তাদের ডেপ্রিসিয়েশন চার্জ করছে হচ্ছে 3,000 টাকা, তাহলে এইখানে 7,000 টাকা ট্যাক্সের অথরিটি অনুযায়ী আছে, এটাকে বলে ট্যাক্স বেস। ক্লিয়ার? ট্যাক্স বেস বুঝছেন? জি স্যার। জি স্যার। তাহলে এখন এই আমি আর সংজ্ঞায় ব্যাক করতেছি না, কারণ ওইখানে যাই লেখা আছে আপনার ওইটাই হচ্ছে, আমি যেটা পড়াচ্ছি এটাই আছে, কিন্তু ভাষাগতভাবে বুঝতে অসুবিধা হবে। এই যে যেমন ধরেন কত কঠিন, ভ্যালু উইথ দ্য স্ট্যান্ডার্ড অ্যাজিউম দ্যাট ইচ অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি হ্যাজ ফর ট্যাক্স পারপাস দ্য ট্যাক্স বেস অফ এ লাইবিলিটি ইজ নর্মালি এ ক্যারিং অ্যামাউন্ট অফ দ্য, এটা বোঝা বোঝা অনেক কঠিন, কিন্তু আপনার পড়ে নিয়েন। বাট এইভাবে যেটা বলতে সেটা বুঝবেন যে ইনকাম ট্যাক্স অথরিটির অনুযায়ী এইখানে একটা অ্যাসেটের ট্যাক্স বেস, এই অ্যাসেটটা যেটা কিনেছিলাম একটা মেশিন 10,000 টাকা, এই মেশিনটার ট্যাক্স বেস হচ্ছে 7,000 টাকা। ক্লিয়ার? জি স্যার। ওকে, তার মানে আইএফআরএস পড়ে যদি অত সহজে বোঝা যেত তাহলে এত সহজ হতো না, আসলে আপনারা আইএফআরএস পড়ে এটা মিলাইতে খুব কঠিন হবে। আচ্ছা, এবার আসেন, এ তার মানে মেশিন, স্যার আমরা হ্যাঁ, ডাব্লিউডিবি কে যেটা অ্যাকাউন্টিং অনুযায়ী ইয়ে বলছি, অ্যাকাউন্টিং বেস বলছি, সেটাকেই আমরা ইনকাম ট্যাক্সের অনুযায়ী বাদ দেওয়ার পরে যেটা বলছি সেটা ট্যাক্স বেস বলছি। হ্যাঁ, ইনকামটা, হ্যাঁ, ইনকাম ট্যাক্সের অথরিটি অনুযায়ী এখানে আসলে ওই, আমি বলি আপনাদের এটা শেখানোর জন্য আমি একটা এখনই চলে যাব একটা মানে ইনকাম ট্যাক্স অথরিটি কোনো অ্যাকাউন্টিং করে না, তা আমি এটা বোঝানোর জন্য আমাদের বইতে আমরা যে বুক করবি আমাদের বুকস অনুযায়ী, এটা হচ্ছে আমাদের কোম্পানির বুকস অফ অ্যাকাউন্টস, এটা করব, যেটা হচ্ছে আমার ইউনিক এই টেকনিকে ডেফার ট্যাক্স কেউ পড়ায় না, এবং এখন বাংলাদেশের সব ট্রেনার এবং অনেকেই এই স্টাইলে গেছে, আমার বুঝাইতে পারে না দেখে আমার স্টাইলে গেছে, এটা আমার ধরেন 100টা ডেফার্ড ট্যাক্সের ক্লাস নিতে নিতে ফাইনালি এরকম পর্যায়ে আসছি যে ইজিলি বোঝানোর জন্য, আদারওয়াইজ কঠিন হয়। তা আমরা আমাদের বই, মানে আমি যদি ধরি যে আমাদের নাম বিসলিউশন, আমাদের কোম্পানির নাম বিসলিউশন, এই বিসলিউশনের হিসাব অনুযায়ী আমরা এখানে অ্যাকাউন্টস করি, আর মনে মনে ইনকাম ট্যাক্স অথরিটি কোনো ক্যালকুলেশন তারা করে না সারা বছর, কিন্তু তারা অ্যাসেসমেন্ট করে, তা অ্যাসেসমেন্ট যেহেতু করে আমরা তাদেরও ইনকাম ট্যাক্স অথরিটি অনুযায়ী একটা, তারা একটা অ্যাকাউন্টিং করে, একটা কাল্পনিক অ্যাকাউন্টিং করব। তা আমাদের হিসাব অনুযায়ী আমরা যে অ্যাসেটটা কিনছি, আবারও বলছি, আপনি লাস্টে রিপিট করে আবার কনফিউশন করলেন, এই জন্য 10,000 টাকা হচ্ছে আমি অ্যাসেটটা কিনেছি, তো আমার এখানে যত ডেপ্রিসিয়েশন চার্জ করবো এটা অ্যাকুমুলেট ডেপ্রিসিয়েশন, তো এটা আমি করেছি 2, তাহলে এখানে বুক ভ্যালু আছে কত, বুক ভ্যালু হচ্ছে 8,000 টাকা, এই বুক ভ্যালু নামই হচ্ছে রিটেন ভ্যালু, এই বুক ভ্যালু মানেই ক্যারিং ভ্যালু, এই বুক ভ্যালু মানেই হচ্ছে আপনার হচ্ছে, যাই হোক, এখন এই বুক ভ্যালু যত তিনটা নাম, এর আরো একটা নাম বললাম যে এই ট্যাক্স ক্যালকুলেশনে সেটা বলবো অ্যাকাউন্টিং বেস, অ্যাকাউন্টিং বেস, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এবার আসেন, একইভাবে অ্যাসেটটা কেনা হয়েছে, এটা তো কোনো সন্দেহ নেই, 10,000 টাকা কেনা সবাই জানে, ইনভয়েস আছে, বিল আছে, সবকিছু। ইনকাম ট্যাক্স অথরিটি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যালাউ করছে 3,000 টাকা, 1,000 টাকা বেশি, ঠিক আছে? এই 3,000 করার জন্য তাহলে ইনকাম ট্যাক্স অথরিটি অনুযায়ী তাদের যে 7,000 টাকা তাদের বইতে বুক ভ্যালু আছে, এটাকে বলা হয় ট্যাক্স বেস। এর চেয়ে সহজভাবে আর বোঝানো সম্ভব না, সবাই বলেন বুঝছেন কিনা। বুঝছি স্যার। অন্য কেউ কোনো কোশ্চেন?
না স্যার, বুঝছি। গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। আমি একটু সময় নিয়ে সহজ জিনিস বুঝালাম, কারণ এটা এটা না বুঝলে, এটা বুঝলে পুরা হচ্ছে ইনকাম ট্যাক্স বুঝতে পারবেন না, আর এটা না বুঝলে বুঝতে পারবেন না। এই কারণে এই মেথডটা আমি নিয়েছি, এটা আমার তৈরি মেথড, এবং এইভাবেই আগাবেন। এবং যতবার আপনার কনফিউশন হবে ততবার ভিডিওটা দেখবেন, ভিডিও তো আপনাকে থাকবে। আচ্ছা, এবার তাহলে আসেন। A machine cost 10,000 taka, has a carrying amount of 8,000. For tax purpose, 3,000 taka already deducted in the current and prior period, and remaining cost will be deductible for future purpose. আচ্ছা, ঠিক আছে। আইদার অ্যাজ ডেপ্রিসিয়েশন অর থ্রু ডিসপোজাল, এটা ব্যবহার করবে অথবা বিক্রি করবে। আচ্ছা, এবার হচ্ছে রেভিনিউ জেনারেটেড বাই ইউজিং দ্য মেশিন ইজ ট্যাক্সেবল। এই মেশিনটা ইউজ করে যে আপনার হচ্ছে যে প্রফিট হবে, এই প্রফিটটা তো ট্যাক্সেবল, এটা জানি, এর নতুন বলে কিছু নেই। এনি গেইন অন ডিসপোজাল অফ দ্য মেশিন উইল বি ট্যাক্সেবল লস। আচ্ছা, এইটা আমার পড়ার দরকার নেই, আমার তথ্য পেয়ে গেছি। এখন এইখানে বলেন যে এইখানে অ্যাকাউন্টিং বেজ আর ট্যাক্স বেজের কোনো কোনো ডিফারেন্স আছে এখানে? 1,000 টাকা ডিফারেন্স আছে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে অ্যাকাউন্টিং বেজ আর ট্যাক্স বেজের ডিফারেন্স আছে। এই যে দ্য ট্যাক্স বেজ অফ দ্য মেশিন 7,000 টাকা, টেম্পোরারি ডিফারেন্স 1,000 টাকা। আচ্ছা, এই যে ডিফারেন্সটাকে বলা হয় টেম্পোরারি ডিফারেন্স। এই যে অ্যাকাউন্টিং বেজ আর ট্যাক্স বেজের ডিফারেন্স, এই ডিফারেন্সটাকে বলা হয় কি বলা হয়? টেম্পোরারি ডিফারেন্স। তাই টেম্পোরারি ডিফারেন্স ওই সংজ্ঞা পড়ে বোঝা কতটা যতটা কঠিন ছিল, এখন ওই সংজ্ঞায় গিয়ে মাথা নষ্ট হয়ে যাবে। আপনি যদি সংজ্ঞায় যান, এখানে যদি এটা ইনকাম ট্যাক্সের বই থেকে আনছি, তো এখানে আছে কিন্তু, এই সরি, এটা যদি আইএফআরএস এর বই থেকে আনছি, এখানে আছে কিন্তু সবই। এই যে আপনার এই যে টেম্পোরারি, যে ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স, হ্যাঁ, এই যে এই জিনিসগুলো পড়ে মাথা নষ্ট হবে। মাথা নষ্ট করেন, আবার আমারটা দেখে মাথা ঠিক করেন, দুইটাই করেন। আমি দুই কাজ এখন আর করতে যাচ্ছি না, সময় কম তো। আপনারা পড়ে মাথা নষ্ট হবে, আবার আমার ভিডিও দেখে বাইরে। তাহলে কি বললাম, টেম্পোরারি ডিফারেন্সটা কি আমাদের সংজ্ঞা বলেন কি? ডিফারেন্স বিটুইন অ্যাকাউন্টিং বেস এন্ড ট্যাক্স বেস। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক, এটাই আমি জানতে চাচ্ছিলাম। ভেরি গুড। এই তো ডেফার ট্যাক্সে অর্ধেক হয়ে গেছে, সিরিয়াসলি অর্ধেক হয়ে গেছে। অথচ এটা সবাইরে বললে দেখবেন যে বলবে অনেক কঠিন, বোঝা যায় না, অনেক কঠিন। আচ্ছা, এবার আসেন 2 নম্বর। ইন্টারেস্ট রিসিভেবল হ্যাজ এ ক্যারিং অ্যামাউন্ট 1,000 টাকা। এটা এটা বোঝা যাচ্ছে কি বলেন তো? এটা বি, বি এর প্রথম পার্ট কি বোঝা যাচ্ছে দেবাঞ্জন? ইন্টারেস্ট রিসিভেবল হ্যাভ এ ক্যারিং অ্যামাউন্ট অফ 10,000 টাকা। 1,000 টাকা রিসিভ করা হচ্ছে ক্যারিং অ্যামাউন্ট থেকে, মানে ইনকাম ট্যাক্স বুক ব্যালেন্স রিসিভেবল থেকে। ইনকাম ট্যাক্স রিসিভেবল কি অ্যাসেট, লাইবিলিটি, ইনকাম অর এক্সপেন্স? ইন্টারেস্ট রিসিভেবল এটা আপনার ইন্টারেস্ট রিসিভেবল ইনকাম। না, এটা কি ইন্টারেস্ট রিসিভেবলটা কি অ্যাসেট আর ইনকাম? অ্যাসেট অ্যাসেট। অ্যাসেট অ্যাসেট। অ্যাসেট 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 ইনকাম তার অ্যাসেট। মানে হ্যাঁ, তার মানে ইয়েস, তার মানে বিষয়টা এরকম, দেখেন। কারেন্ট অ্যাসেট। হ্যাঁ, এটা হচ্ছে দেখেন, আপনার এরকম আমরা লিখি, ইন্টারেস্ট যদি ক্যাশ পাই তাহলে লিখি ক্যাশ ডেবিট, অথবা ব্যাংকে ঢুকলে ব্যাংক ডেবিট 1,000 টাকা। আর হচ্ছে ইন্টারেস্ট ইনকাম ক্রেডিট 1,000 টাকা। এই টাকাটা ক্যাশে পান নাই, পাবেন, এই জন্য হচ্ছে ইন্টারেস্ট রিসিভেবল। ঠিক আছে, তাহলে এটা অ্যাসেট। ফাইন, একজন একটু কনফিউজড হলে অন্যরা ক্লিয়ার করে দিচ্ছেন, ফাইন, থ্যাংক ইউ। পরের অংশটা পড়ি আমরা। দ্য রিলেটেড ইন্টার দ্য, হ্যাঁ জি বলেন। ও স্যার, সরি স্যার। জি, পরের অংশটা পড়ি, সেটা হচ্ছে দ্য রিলেটেড ইন্টারেস্ট রেভিনিউ উইল বি ট্যাক্সড অন ক্যাশ বেসিস। এটার মানে কি দেখি, কে বলতে পারেন? এটা ইন্টারেস্টটা মূলত ওই ইসের উপর করা হচ্ছে আপনার, এই ক্যারিং অ্যামাউন্টের উপরে করা হয়েছে, মানে যে ইন্টারেস্টটা না, সেটা স্যার, অরিজিনাল এটা বুক ভ্যালুর উপরে। না, এটা বলেনি, এটা কিছুই বলেনি, স্যার, হচ্ছে যখন না। ইন্টারেস্টটা রিসিভ হয় তখনই ডিডাক্ট হয় আর কি ট্যাক্স। না, আমি আপনাদেরকে এতক্ষণ একটা জিনিস বলছিলাম, ভুলে গেছে, আমি বলছিলাম না যে আমরা দুইটা ভাবে দেখবো, একটা হচ্ছে দেখবো হচ্ছে থার্ড শিডিউল ইনকাম, অনুযায়ী হয়েছে। না থার্ড শিডিউল পান কোথায়? এটা মিয়া আন্দাজে একটা বললেই হইলো। থার্ড শিডিউল কি অ্যাসেট নাকি ডেপ্রিসিয়েশন হবে, কি বলেন? একটু চিন্তা ভাবনা করে কথা বলেন, অন্যের কাছে তো একটু খেলো হয়ে যাবেন যদি কথা বলার আগে একটু চিন্তা না করেন। আচ্ছা, আসেন এবার। আমি একটু আগে আপনাদের একটা কথা বলছি, আপনার ভুলে গেছেন, হ্যাঁ, সেটাই কষ্ট লাগে যে এত সুন্দর করে বুঝাই ভুলে যান। সেটা হচ্ছে আমি বলছিলাম যে আমি এখানে দুইটা
অলওয়েজ কাল্পনিক দেখব। একটা দেখব হচ্ছে বিস সলিউশন, যেটা আমাদের কোম্পানি, বিসল বুকস, এটা আমার বুকস। আর ইনকাম ট্যাক্স বুকস অফ অ্যাকাউন্টস, এর বুকস মানে বুকস অফ অ্যাকাউন্টস। আর আমি এটা বোঝার জন্য ডিফার্ড ট্যাক্স ইনকাম ট্যাক্স অথরিটি, তার একটা বুকস আমি ক্যালকুলেশন করব। ঠিক আছে, তাহলে এবার আসেন, আমার বইতে আমি কি অ্যাকাউন্টিং দিয়েছি, আমি লিখেছি ইন্টারেস্ট রিসিভেবল। কত? 1000 টাকা। আর নিচে আসে ইন্টারেস্ট ইনকাম। ইনকাম। আচ্ছা, এটা গেল ঘটনা। এখন ওর এখানে কি বলছে দেখেন, ও এখানে কি বলছে এটা পড়ে আসি। এখানে সে বলছে দ্য রিলেটেড ইন্টারেস্ট রেভিনিউ উইল বি ট্যাক্স অন ক্যাশ বেসিস। তার মানে আমরা ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং এ সে এখানে কোনো এন্ট্রি দিচ্ছে না। ক্যাশ বেসিস তো বললাম না, গভর্নমেন্ট অথরিটি বা অন্যরা ক্যাশ ক্যাশ বেসিস করে মোস্ট অফ দ্য কেসে। তাহলে সেখানে এখানে যেহেতু এটা ক্যাশ বেসিস, তারা ক্যাশ বেসিস করে, তো ক্যাশ বেসিস যেহেতু করে, হ্যাঁ, এই কারণে তারা নো এন্ট্রি। ওকে, ঠিক আছে। এখন আমি বলছি নো যে এন্ট্রিটা কেন? ক্যাশ বেসিস হলে সে, আপনি ক্যাশ বেসিস অ্যাক্রুয়াল বেসিস জানেন নাকি জানেন না সেটা বলেন। না। কে ক্যাশ বেসিস, আপনি ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং অ্যাক্রুয়াল বেসিস না হয় আপনি কি ওই যে আমার এবিসিডি অফ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর ক্লাসে ঢুকছিলেন? জি জি জি, এটা জয়েন করছে স্যার নতুন। ওইখানে তো অনেকবার শত শতবার বলছি, মনোযোগ দিয়ে দেখেন না ভাই, খুব কষ্ট লাগে, এত কষ্ট করে পড়াই রোজার দিনে, যেভাবে পড়াচ্ছি। হ্যাঁ, এটা আপনার এখানে আমি ক্লাস নিয়ে বিসলিউশন যে টাকা পাবো, এর 10 গুণ টাকা দেয়। আমি এই যে এই ডাচ বাংলা ব্যাংকে 2 দিনের ট্রেনিং এ 1 লাখ, ট্যাক্সের পরে 1,80,000 টাকা। আর আপনাদের এখানে ক্লাসে নর্মালি হয়তো ওই 3,000 টাকা আমি নেই, নর্মালি আমার এই প্রতিষ্ঠান তো এটা নিতে হয়, এই কারণে নেই। কিন্তু যে পরিমাণ খাটাখাটি করি, কিন্তু আপনারা খুব মনোযোগ দেন না, খুব কষ্ট লাগে। আচ্ছা, ক্যাশ বেসিস অ্যাক্রুয়াল বেসিস কে বলতে পারবেন বলেন? পারবো স্যার। বলেন। স্যার ক্যাশ বেসিস হচ্ছে যখন ক্যাশ রিসিভ এবং পেমেন্ট হবে তখনই এটা বুকস অফ অ্যাকাউন্টসে রেকর্ডেড হবে। আর অ্যাক্রুয়াল বেসিসে যখন কোনো ট্রানজেকশন, সেটা ক্যাশে হোক বা মানি রিসিভেবল হোক বা পেয়েবল হোক, তখনই এটা রেকর্ডেড হবে। হুম। তাহলে এখন আপনি বলেন তো, এখানে এই যে নো এন্ট্রিটা কেন হলো, ক্যাশ বেসিস করার কারণে নো এন্ট্রি কেন হলো বলেন তো? তো এটা তো আমি ইন্টারেস্টটা রিসিভ করি, মানে ক্যাশে পাইনি, রিসিভেবল। হুম, তার মানে এক কথা আমরা বলতে পারি যে এই ক্যাশ বেসিসটা হচ্ছে এমন যে যখন টাকা পাবো তখন এন্ট্রি দিব, টাকা না পাইলে আমি কোনো এন্ট্রি দিব না। তো এইটা তো ইনকাম ট্যাক্স অথরিটি বা গভর্নমেন্ট অথরিটি এখনো ক্যাশ বেসিস করে দেখেই কিন্তু এই ডিফারেন্সটা তৈরি হয়। কারণ আমি যখন অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিং করছি অ্যাজ পার আইএফআরএস, আইএফআরএস অনুযায়ী অ্যালাউড হচ্ছে অ্যাক্রুয়াল বেসিস, তাহলে আমাকে এন্ট্রি দিতেই হবে। এটা আমি অ্যাভয়েড করবার কোনো সুযোগ নেই। এটা আমার অ্যাভয়েড করবার কোনো সুযোগ নেই, এটা মাস্ট। এটা না দিলে আমার অডিটররা আমার অডিট রিপোর্ট কোয়ালিফাই করে দিবে। আর ইনকাম ট্যাক্স অথরিটি ক্যাশ বেসিস যেহেতু করে, তারা এখানে কোনো এন্ট্রি দেয় নাই দেখেই এটা কোনো ট্যাক্স বেস নাই। তাহলে এবার আসেন, ইন্টারেস্ট রিসিভেবল, এটা হচ্ছে একটা অ্যাসেট। এই অ্যাসেটটা হচ্ছে আমরা কি বলবো বলেন তো, এটা কি বেস বলবো? এটাকে অ্যাকাউন্টিং বেস। আগেই বলছিলাম যে জি কোনো স্যার। অ্যাকাউন্টিং বেস, যে কোনো অ্যাসেটের অ্যাকাউন্টিং অনুযায়ী অ্যাকাউন্টিং বেস। তাহলে অ্যাকাউন্টিং বেস আছে কত এখানে? 1,000। ওকে। অ্যাকাউন্টে দিয়েছে 1,000। আচ্ছা, তাহলে ইনকাম ট্যাক্স অথরিটি যদি কোনো এন্ট্রি দেয়নি, এখানে কি ট্যাক্স বেস আছে নাকি জিরো, নাই? ট্যাক্স বেস জিরো। এখানে ট্যাক্স বেস জিরো। অন্যরা বুঝছেন কিনা লজ্জা করেন, একটু আগে এক বাইরে একটু আমি ইচ্ছা করে একটু পেঁচায় অ্যান্সার দিলাম। বুঝছি বুঝছি। ডোন্ট ডোন্ট ওয়ারি, এটা আমি মাঝে মাঝে করি ক্লাসের ভিতরে, আপনাকে মনোযোগ ফেরানোর জন্য করি। তো এটা আমার একটা, বলতে পারেন ছোটখাটো র্যাগিং, বা মাঝে মাঝে দেখবি যে ক্লাসে একটু বেশি বকাঝকা করতেছি, মাঝে মাঝে করি এটা, এটা দরকার আছে। হ্যাঁ, So, তো যারা আমাকে লম্বা সময় চিনেন তারা জানেন যে আমার স্টাইলটা এরকম। এখন বলেন এইটা বোঝা গেল কিনা, যে আমি যখন ইন্টারেস্ট পাই নাই, পরে পাবো, কিন্তু অ্যাক্রুয়াল বেসিসে আমার অ্যাকাউন্টিং করতেই হবে। ইনকাম ট্যাক্স অথরিটি যেহেতু ক্যাশ বেসিসে করে, অতএব সে কোনো এন্ট্রি এখানে করবে না। এন্ট্রি সে যদি করেও না, কিন্তু আমাকে আসলে মনে মনে ধরে নিতে হয়, না হলে আমি বোঝার জন্য, আমার নিজের বোঝার জন্য, যেহেতু সে অ্যাকাউন্টিং এন্ট্রি এখানে করতো না, কারণ সে এই টাকাটা যদি 5 বছর পরে পায়, 5 বছর পরে সে ট্যাক্স করবে। এখন সে কোনো ট্যাক্স নিয়ে বদার না, কারণ টাকা পায়নি, কেন ট্যাক্স দিবে? ঠিক আছে, টাকা তো পাইনি, এই কারণে নো এন্ট্রি।
নো এন্ট্রি হওয়ার কারণে এইখানে অ্যাকাউন্টিং একটা অ্যাসেট দাঁড়াইছে, একটা কারেন্ট অ্যাসেট, হ্যাঁ, যেটা হচ্ছে যদি 1 বছরের ভিতরে পাই কারেন্ট অ্যাসেট, লং টার্ম হলে এটা যদি ইন্টারেস্ট 5 বছর পর পাই এমনও তো হইতে পারে, তাহলে এটা নন কারেন্ট অ্যাসেট হবে। যাই হোক, কারেন্ট অ্যাসেট নন কারেন্ট অ্যাসেট যাই হোক, এটা একটা বেজ আছে, এটা একটা অ্যাসেট বেজ আছে 1,000 টাকা, এই জন্য আমরা বলছি এটা অ্যাকাউন্টিং বেজ হচ্ছে, অ্যাকাউন্টিং বেজ 1,000। আর এখানে যেহেতু এন্ট্রি হয় নাই অর্থাৎ ট্যাক্স বেস 0। এটা কি এখন বোঝা গেল কিনা? বুঝছি স্যার। যিনি ওই যে অ্যাক্রুয়াল বেসিস নিয়ে কোশ্চেন করছে উনি বুঝছেন ভাই? হ্যাঁ হ্যাঁ, আমি তো মাত্র বললাম, ঠিক আছে। ওকে, ঠিক আছে, ঠিক আছে, মাইন্ড করেন না। না 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 স্যার, কি বলুন, ওকে, ঠিক। হ্যাঁ, ফাইন। না, আমার স্টাইলটা এরকম তো, সবসময় একই রকম হবে না, মাঝে মাঝে একটু। আপনারা তো আরো আমার সাথে থাকবেন লম্বা সময়, কারণ আমি আমার ইউটিউবে যারা ইনশাল্লাহ দেখেন দেখবেন শত শত ক্লাস নিই, এরা আপনাদের হেল্প করার জন্য, বুঝছেন, আপনাদের হেল্প ইনশাল্লাহ। করার জন্য করি। আচ্ছা, তাহলে এবার 2 নম্বরে আসেন। 2 নম্বরে আমরা বললাম যে, এই যে সরি, 2 নম্বর, ইন্টারেস্ট রিসিভেবল হ্যাজ এ ক্যারিং অ্যামাউন্ট 1,000 টাকা, রিলেটেড ট্যাক্স রেভিনিউ উইল বি ট্যাক্সড অন ক্যাশ বেসিস। তার মানে এখানে অ্যাকাউন্টিং বেজ আছে হচ্ছে 1,000 টাকা, ট্যাক্স বেস 0। তাহলে এখানে কোনো টেম্পোরারি ডিফারেন্স তৈরি হয়েছে ভাই? টেম্পোরারি, টেম্পোরারি, 1,000 টাকা টেম্পোরারি ডিফারেন্স তৈরি জি হয়েছে। স্যার, 1,000 টাকা। Yes, sir. এই এক যে, হাজার টাকা এই যে, টেম্পোরারি ডিফারেন্স। দেখেন, দ্য ট্যাক্স বেস অফ দ্য ইন্টারেস্ট রিসিভেবল ইজ নীল, দ্য টেম্পোরারি ডিফারেন্স 1,000 টাকা। আচ্ছা, এবার আপনি বলেন তো, আমাকে একটা অনেস্টলি কথা বলেন তো, এইটা আইএস থেকে তোলা, আইএস এর এক্সাম্পল দিয়ে এটা সলিউশন করা, কিন্তু এই জিনিসটা যদি আমি ওরকম কাল্পনিক ইনকাম ট্যাক্স অথরিটির গল্প বানিয়ে এন্ট্রি না দিতাম, তাহলে কি এইটা এত ইজি হইতো বলেন তো বুঝা? রাইট অর রং নো বলেন? স্যার। না, কষ্ট হয়ে এটা, পড়ছে। কষ্ট হ্যাঁ, হয়ে এটা যেত। বোঝা যায় না, বোঝা যায় না, এবং কনফিউজড হন আপনার। এক এক সময় এক, মানে 10 জন বেস্ট ট্রেনার বাংলাদেশে, 10 জন বেস্ট ট্রেনার ইনকাম ট্যাক্সের এই আইএসটা পড়াবে, 10 জনেরটা 10 রকম হবে। কিন্তু আমি অন্যদেরটা উইথ ডিউ রেসপেক্ট প্রত্যেকটাই দেখবেন বুঝার জন্য, কিন্তু ফান্ডামেন্টালটা আমারটা ভুলবেন না, তাহলে কিন্তু গুবলেট আমার এটাতে কোনো, নিশ্চিত থাকেন, আপনার সবচেয়ে যে ভালো বুঝে, আপনার অর্গানাইজেশনে আইএফআরএস সবচেয়ে ভালো বুঝে, তাকে যদি একটা কোম্পানির ব্যালেন্স শিট ইনকাম স্টেটমেন্ট দিয়ে বলেন যে এখানে আপনি ডেফার্ড ট্যাক্স ক্যালকুলেশন করে দিতে বলেন, সে পারবে না, কিন্তু আপনি পারবেন, কারণ আপনার থট প্রসেস ইজ ক্লিয়ার। আসেন, সি, দ্য ট্রেড রিসিভেবল হ্যাজ এ ক্যারিং অ্যামাউন্ট 10,000 টাকা। ট্রেড রিসিভেবল মানে কি ভাই বলেন তো? এই ব্যবসায়িক অ্যাকাউন্ট ক্ষেত্রে রিসিভেবল। বাকি। হ্যাঁ, এটা হচ্ছে বিক্রি করছেন, টাকা বাকি দেন না। এই আর আচ্ছা, ওকে। আচ্ছা, দ্য রিলেটেড রেভিনিউ হ্যাজ অলরেডি বিন ইনক্লুডেড ইন দ্য ট্যাক্সেবল প্রফিট, এটার মানে কি দেখি, এটা বুঝতে পারেন কি, এটার মানে কি? এর টুইস্ট আছে কিন্তু। এটার যে রেভিনিউ ইনকামটা অলরেডি ইনকাম স্টেটমেন্টে ক্যালকুলেট করে ট্যাক্স 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 এসছে আর অথরিটি, কি। রাইট, ট্যাক্স অথরিটি। আচ্ছা, আমি বলি বিষয়টা এরকম, ইনকাম ট্যাক্স অথরিটি যদি স্টেট অ্যাওয়ে সবগুলোকেই ক্যাশ বেসিস করতো তাহলে আমাদের ইজি হয়ে যেত, কিন্তু তারা সব ক্যাশ বেসিস করে না। তারা যে, আপনি এই অ্যাকাউন্টস পেয়াবল এবং অ্যাকাউন্টস রিসিভেবল মানে কি, আপনি বিক্রি করেছেন, টাকা এখনো পান নাই, তো তারা যদি এটাকে ক্যাশ বেসিস করতো তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল আপনাকে মেনে নিত না। কিন্তু দেখেন আপনার শত শত ইয়ে দেখেন, আপনার ব্যালেন্স শিটে দেখেন অ্যাকাউন্ট রিসিভেবল আছে এবং ইনকাম ট্যাক্স অথরিটি মেনে নিচ্ছে। তার মানে সেলস যেহেতু তার কোর অ্যাক্টিভিটি, এটার অ্যাকাউন্ট রিসিভেবলটা ইনকাম ট্যাক্স অথরিটি মেনে নেয়। একইভাবে আপনি বাকিতে পারচেস করছেন, এই অ্যাকাউন্টস পেয়াবলও মেনে নেয়। তো যেহেতু মেনে নেয়, সেই কথাই বলছে যে ট্রেড রিসিভেবল আপনার অ্যাকাউন্টিং এন্ট্রি, তাহলে কি হবে আপনার এন্ট্রি দেখেন এখানে, আবারও যদি যাই, এটা হচ্ছে আপনার আওয়ার, এটা হচ্ছে ট্যাক্স অথরিটি। আচ্ছা, আমি কি করতেছি, আমি বলছি অ্যাকাউন্টস রিসিভেবল 10,000 টাকা, আর লিখছি সেলস। এটা ঠিক আছে কি না, না ভুল আছে? ঠিক আছে। আচ্ছা, এটা যদি ঠিক থাকে, তাহলে ও দেখেন তো কি বলছে, ও বলছে দ্য রিলেটেড রেভিনিউ হ্যাজ অলরেডি বিন ইনক্লুডেড ইন দ্য ট্যাক্সেবল প্রফিট ট্যাক্স লস। আচ্ছা, তাহলে এইটা প্রফিট অফ লস, তার মানে কি ইনকাম ট্যাক্স অথরিটি মেনে নিছে, এটাও তারা মেনে নিয়েছে, তারা এটা জানে যে এরকম বাকিতে বেচা কেনা হয়। ইন্টারেস্টের ক্ষেত্রে তারা মেনে ছিল না, কিন্তু এটা মানে, এই মানে দেখেই এই গন্ডগোল। যদি একরকম হইতো, যদি কোনোটাই কোনো, সব যদি তারা ক্যাশ বেসিস করতো তাহলেও ভালো, সব অ্যাক্রুয়াল করলেও ভালো, কিন্তু তারা সব ট্যাক্স সব অ্যাক্রুয়াল করে না, সব সব কখনো কখনো ট্যাক্স কখনো অ্যাক্রুয়াল। এই কারণেই হচ্ছে ডেফার্ড ট্যাক্সটা লাগে, সারা পৃথিবীতে একই রকম।
তার মানে এইখানে এই এটার অ্যাকাউন্টিং বেস কত? 1,000 টাকা। 10,000 টাকা। সরি, 10,000, 10,000, আর sorry। ট্যাক্স বেস কত? 10,000 টাকা। 10,000। কি 10,000 টাকা। তাহলে আমার এখানে আমি দেখলাম, বারবার লিখলে আবার মুছতে হয়, আচ্ছা। তাহলে টেম্পোরারি বুঝলাম ডিফারেন্স নাই স্যার। এখানে কোনো টেম্পোরারি ডিফারেন্স নেই, ফাইন। অন্যরা বুঝছেন কথাটা? বুঝছি স্যার। এই যে দেখেন, পরের স্লাইডে যান, এখানে দেখেন দ্য ট্যাক্স বেস অফ দ্য ট্রেড রিসিভেবল 10,000 টাকা, নো টেম্পোরারি ডিফারেন্স। স্যার একটা ক্লাস টু। প্রশ্ন ছিল, মানে সেটা হচ্ছে যে এই ডিফারেন্সটা মূলত এই জন্যই হয় যে ক্যাশ বেস এবং অ্যাকাউন্ট বেস যদি দুইটা মিলে তাহলেই না ঠিকঠাক হয়, না, কেন যখনই তা না হইলো মিলে কেন? তখনই ডিফারেন্স। আপনি তাহলে ক্লাসই করেননি। এটা কি তাই? এটা কি তাই ছিল? এটা তো অন্য জিনিস ছিল, সবগুলো কমন না, এটা ছিল অন্য জিনিস। এই দুইটার ক্ষেত্রে আপনি যা বললেন ট্রু, আর এটার ক্ষেত্রে কি ছিল? মানে এটা ওনারা উঠেছে, মানে আমি আমার বুকে আনছি, বাট ওই আবার ওই যারা না 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 না, আপনি জেনারেলাইজ, এই যে কথাটা বলেন না ভাই, এই যে জেনারেলাইজ কথা, এত কিছু বলার পরে আপনারা যখন জেনারেলাইজ কথাবার্তা বলেন তখনই প্রবলেমটা শুরু হয়। আপনি দেখেন, আপনি জেনারেলাইজ কেন কথা বলবেন? আমি তো এখানে স্পেসিফিক বুঝাচ্ছি। এখানে মাত্র 4টা আইটেম দিয়ে ডেফার্ড ট্যাক্স বোঝাবো, তার একটা হচ্ছে ডেপ্রিসিয়েশনের মেথডের কারণে, যে আমার বুকস অফ অ্যাকাউন্টসে আমি যে ডেপ্রিসিয়েশন রেট ধরতেছি, এটা আমার ইনকাম ট্যাক্স, আমার যে, সরি, আমার হচ্ছে আইএফআরএস পলিসি অনুযায়ী আমি যেভাবে ধরতেছি, ইনকাম ট্যাক্স অথরিটি ভিন্নভাবে করে দেখে এখানে ডেপ্রিসিয়েশন কম বেশি হতে পারে। এই কম বেশি হওয়ার কারণে অ্যাকাউন্টিং বেস আর ট্যাক্স বেস পরিবর্তন হয়েছিল, এটা একটা ঘটনা। আর পরেরটা হচ্ছে অ্যাক্রুয়াল অ্যাক্রুয়াল বেসিস হচ্ছে ক্যাশ বেসিসের কারণে। তো আপনি সবগুলোকে জেনারেলাইজ করলেন কেন? এবার বুঝছেন আমার কথাটা, নাকি এখনো বুঝেন নাই? বুঝছি বুঝছি, না না, এখন বুঝছি, এখন স্যার বুঝছি। এখানে অ্যাকাউন্টিং পলিসি আর ট্যাক্স অথরিটি ইন দ্য সেম পেজ। মানে আননেসেসারি কথা না বলা ভালো, আমি তো প্রত্যেকটা আলাদা। হে, এখানে এই সির ক্ষেত্রে তো আপনার মানে সির ক্ষেত্রে হচ্ছে আপনার সে ক্যাশ বেসিস অ্যালাউ করছে না ইনকাম ট্যাক্স অথরিটি, এটার ক্ষেত্রে সবসময় এই অ্যাক্রুয়াল বেসিস করছে। তো এটা তো একই হবে, আর এটার ক্ষেত্রে করছে না, দিকে ডিফারেন্স হচ্ছে, এক একটা এক এক রকম। এইখানে উদাহরণে চারটা, এই চারটা পাঁচটাই আপনি সারা এই চারটার বেশি আর কিছু পাবেন না, এটা হচ্ছে কোশ্চেন। এই জন্য চারটাই আমি এক্সাম্পল এনেছি আইএফআরএস থেকে, আমার আইএফআরএস বইতে এক্সাম্পল দেওয়া আছে, সেখান থেকে এনে করেছি। আচ্ছা, এবার আসেন ডি। আপনার জেনারেলাইজ কথাবার্তা বলেন তো, সহজ জিনিসকে কঠিন বলে লোকজনকে কনফিউজ করেন। অতএব কোশ্চেন করার জন্য কোশ্চেন করেন না, যদি কোনো বোঝার ইচ্ছা থাকে তাহলে বলেন। এবার আসেন ডি। এ লোন রিসিভেবল হ্যাজ এ ক্যারিং অ্যামাউন্ট অফ 1 মিলিয়ন, 10 লাখ টাকা। দ্য পেমেন্ট অফ দ্য লোন উইল হ্যাভ নো ট্যাক্স ট্যাক্স কনসিকুয়েন্স। এটা মানে কি বলেন তো? কেউ সাহস করতেছেন এখন? হ্যাঁ বলবো, সমান, মানে হ্যাঁ এটা বলেন প্লিজ। স্যার, এ- ভুল হইলে স্যার ক্ষমা করেন, সেটা হচ্ছে হ্যাঁ, এই তো লোন না আসলে কি রিসিভেবল। বলেন? হ্যাঁ, জি, এটা অ্যাকাউন্ট রিসিভেবলের বিষয়টা অ্যাকাউন্ট আসছে স্যার। রিসিভেবল, লোন রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল। সরি সরি, না সরি, যে লোন রিসিভেবলটা আসছে হুম, হুম। এখানে মেইন হচ্ছে স্যার, যেহেতু আমরা স্যার মিলাই, মানে আমার বুকে স্যার লোন, আচ্ছা আমি স্যার আমার বুকে স্যার এই হিসেবটা আনছি, বাট ওই আর একটা যে পার্ট আছে সেই পার্টে মনে হয় এটা আনে নাই, মানে এই না আনছে তো, কনসিকুয়েন্সি। না আনলে তো এই কথা বলতো না। আপনি দেখেন, একটা বুঝতে পারছি। লোন আপনি কাউকে দিয়েছেন 10 লাখ টাকা, জি এই লোনটা ইন্টার গ্রুপ হইলে, এটার কোনো ইন্টার গ্রুপ লোন দিছেন, এটা ট্যাক্স, এটার উপরে কোনো ট্যাক্সের ইম্প্যাক্ট নেই, ট্যাক্সের ইম্প্যাক্ট নাই। যেহেতু ট্যাক্সের জি। ইম্প্যাক্ট নেই, ইনকাম ট্যাক্স যদি বলে দিচ্ছে, তার মানে এইখানে এইটা, আবারও যদি দেখি এরকমই ঘটনা, একই ঘটনা, যে আমি যখন কাউকে লোন দিলাম তখন আমি লিখলাম লোন রিসিভেবল ডেবিট 10 লাখ, 10 মিলিয়ন, তো 10 মিলিয়ন মানে 10 মিলিয়ন না, যাই হোক যেটা হোক, 1 মিলিয়ন, 10 মিলিয়ন, জি। 1 মিলিয়ন মানে 1 মিলিয়ন, 10 লাখ, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আর আমি এখানে লিখলাম হচ্ছে লোন রিসিভেবল, আর হচ্ছে আমি টাকা দিয়েছি, অথবা ব্যাংক থেকে দিয়েছি অথবা ক্যাশ থেকে দিয়েছি, তাকে 10 লাখ টাকা দিলাম। ইনকাম ট্যাক্স অথরিটি বলতেছে যে এটা আমি জানি, এটা আমি জানি, হ্যাঁ জানি দেখেই সে সেটা জানে। কিন্তু বলতেছে, কিন্তু বলতেছে যে এটার কোনো ট্যাক্স ইম্প্যাক্ট নেই, নো ট্যাক্স ইম্প্যাক্ট, এটা হচ্ছে নো ট্যাক্স ইম্প্যাক্ট। তা নো ট্যাক্স ইম্প্যাক্ট তো পরে, আসলে তো জানে কিনা, এটা সে জানে।
না জানলেই কথা বলতো না, যেহেতু জানে এই কারণে কোনো টেম্পোরারি ডিফারেন্স নাই। ট্যাক্স ইম্প্যাক্ট আছে কি আছে না পরে বুঝবো, কিন্তু সেটা না জানলে তো বলতো না। যেমন আমি বললাম যে ভাই, আমি কোশ্চেন করলাম যে আহ, যে ডেফার ট্যাক্স কি বুঝায়, এখন আপনারা যারা উপস্থিত আছেন তারা জানেন, যে উপস্থিত নাই সে কিন্তু এই কোশ্চেন করছে কিনা সে জানবে না। অতএব ইনকাম ট্যাক্স অথরিটি, আর আমি যখন জিজ্ঞেস করছি যে ইনকাম ট্যাক্স IS 12 কি বলে, তো যারা পারেন কেউই পারেন না, বললেন স্যার আমরা কেউই পারি না। এটা তো একটা রেসপন্স, তার মানে কোশ্চেনটা শুনেছেন দেখে রেসপন্স করছেন জানি না, কিন্তু যেই ক্লাসে নাই সে তো শুনেই নেই। তো এখানে ইনকাম ট্যাক্স অথরিটি জানে দেখেই তো বলতে পারতেছে যে না আমি এটার কোনো লোনের কনসিকোয়েন্স নেই। তার মানে এখানে আসলে এই লোনটার যে রিসিভেবল, এটা এটা অ্যাসেট, এই অ্যাসেটটার একটা ট্যাক্স বেস আছে যেটা হচ্ছে 1 মিলিয়ন, সেই একই অ্যামাউন্ট আছে হচ্ছে আপনার হচ্ছে ইয়ে এই অ্যাকাউন্টিং বেস যা ট্যাক্স বেস হতেই। সো কোনো টেম্পোরারি ডিফারেন্স নেই। দ্য ট্যাক্স বেস অফ দ্য লোন ইজ 1 মিলিয়ন, নো টেম্পোরারি ডিফারেন্স। লাস্টটা বুঝছেন কিনা? জি স্যার। ওকে, কোনো কোশ্চেন এই পর্যন্ত? এরপর আমি সরাসরি ব্যালেন্স শিটে যে বুঝাবো, ইনকাম স্টেটমেন্ট বুঝাবো। এখন দেখেন বোঝা যাচ্ছে কিনা। স্যার আনরিয়েলাইজ গেইনটা কি কনসিডারেশনে আসবে এখানে? আনরিয়েলাইজ গেইন কোত্থেকে আসতেছেন, কোত্থেকে কি নিয়ে আসতেছেন আপনার ভাই? আপনার এখানে নাই স্যার, কিন্তু আনরিয়েলাইজ গেইন যদি কোথাও কোনো কোম্পানি থাকে। আনরিয়েলাইজ গেইন তো ভাই, আমি তো আনরিয়েলাইজ গেইন, আমি তো ওই গেইনেরটা যাচ্ছি না। আমি বলি আপনাদেরকে, আপনারা যে কোশ্চেন করেন ক্লিয়ার করি। সেটা হচ্ছে আপনারা এই ইনকাম ট্যাক্স IS 12 এর ক্যালকুলেশনের সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে অ্যাসেট বেস, লাইবিলিটি বেস ধরে করা, ইনকাম বেস ধরে করা না। ইনকাম বেসটা অনেক জটিল এবং এটা কেউই করে না। হ্যাঁ, তো এই কারণে যেহেতু আমি হচ্ছে অ্যাসেট বেস ধরে করেছি, অতএব আনরিয়েলাইজ গেইনের কোশ্চেনই আসবে না। বুঝতে পারছেন? ঠিক আছে স্যার, বুঝতে পারছি। জোর করে বোঝার দরকার নেই, লজিক্যালি বুঝেন। এইখানে দেখেন, এইটা একটা কোম্পানি লিমিটেড, এটা লিস্টেড কোম্পানি, ঠিক আছে? আমি একটু, সরি, এই দেখেন একটা আপনার দেখা যায় একটা ইয়ে কোম্পানি, এই যে গ্লোবাল হেভি জি স্যার, হেভি দেখা কেমিক্যাল যাচ্ছে। লিমিটেড। আচ্ছা, দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে দেখবেন এটা তাদের হচ্ছে ইনকাম স্টেটমেন্ট, সেলস লেস কস্ট অফ গুডস সোল্ড, গ্রস প্রফিট, অপারেটিং এক্সপেন্স, তারপরে যাবে যে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বাদ, সেলিং এক্সপেন্স বাদ, অপারেটিং প্রফিট। এরপর ফাইন্যান্সিয়াল এক্সপেন্স বাদ দিয়ে প্রফিট বিফোর আদার ইনকাম, এরপর আদার ইনকাম যোগ করছে, যোগ করার পরে পেয়েছে প্রফিট বিফোর ট্যাক্স অ্যান্ড WPPF। WPPF মানে ওয়ার্কার প্রফিট পার্টিসিপেশন ফান্ড। এইটা বাদ দেওয়ার পরে ফাইনালি এসে এই যে এই সেটা হচ্ছে প্রফিট বিফোর ট্যাক্স। প্রফিট বিফোর ট্যাক্সের পরে এসে এইখানে ইনকাম ট্যাক্স লিখে দুইটা জিনিস লিখছে, প্রভিশন ফর কারেন্ট ট্যাক্স আর হচ্ছে প্রভিশন ফর ডেফার্ড ট্যাক্স। এই দুটো অর্থ কি বলতে পারেন কিনা দেখি। এখন এটা বুঝাবো প্র্যাকটিক্যালি, এতক্ষণ যা শিখলাম এটার অ্যাপ্লিকেশন দেখাবো। স্যার প্রভিশন ফর কারেন্ট ট্যাক্স হচ্ছে অ্যাকাউন্টিং বেস। না না, এটা হচ্ছে আমার দিতে হবে। এই টাকাটা প্রভিশন ফর ট্যাক্স মানে এটা আমাকে দিতে হবে। আর নিচেরটা হচ্ছে আমি ওই রিকনসিলিয়েশন, এইটা হচ্ছে রিকনসিলিয়েশন ফিগার। আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি টাকা দিচ্ছি, এটা আমার অ্যাকচুয়াল দিতে হবে। প্রভিশন ফর কারেন্ট ট্যাক্স মানে আমি প্রভিশন করছি এবং টাকাটা দিয়ে দিব। আর নিচেরটা হচ্ছে ওই ইনকাম ট্যাক্স অথরিটি এবং আমাদের ভিতরে যে অ্যাসেট বেস এবং ট্যাক্স বেসের ডিফারেন্স থাকার কারণে এটা আসছে। অ্যান্সারটা বোঝা গেছে কিনা? এটা কিন্তু খুব জরুরি, যদি না বোঝেন জি প্রভিশন স্যার, আবার। ফর জি স্যার, কারেন্ট বুঝতে ট্যাক্স পেরেছি, বলতে স্যার বুঝতে ট্যাক্স পারছি। প্রদেয় বুঝাচ্ছে না স্যার? কোনটা? ট্যাক্স প্রদেয়, কোনটা কোনটা কি বোঝাচ্ছে এটা? প্রভিশন ফর কারেন্ট ট্যাক্স। হ্যাঁ, রাইট। আর নিচেরটা হচ্ছে, এইটা হচ্ছে অ্যাকচুয়াল ট্যাক্স দিতে হবে যেটা প্রভিশন করছি ইনকাম ট্যাক্স অথরিটি পাবে। আর এইটা হচ্ছে আমার ইনকাম ট্যাক্স অথরিটি অ্যাসেটের বেসগুলো একরকম ধরেছে, অ্যাসেট বেস ট্যাক্স বেস আলাদা, আর আমার অ্যাকাউন্টিং বেস আলাদা। এই অ্যাকাউন্টিং বেস এবং ট্যাক্স বেসের ডিফারেন্স থাকার কারণে এই 14.0.1 এই নোটটা আমরা দেখব। এইটা হচ্ছে এই যে এতক্ষণ শিখলাম সেটার ক্যালকুলেশনটা এখানে আছে। তাহলে আমরা কি 14.0.1-এ যাবো?
স্যার এই এটা বুঝে 20 এর আগে স্যার পয়েন্ট 20টা যদি একটু নোটস বলতেন। 20টাতে আচ্ছা একটু যদি 20, যেতে এই যে চাই। 20, হ্যাঁ 20 হচ্ছে আপনার ইনকাম ট্যাক্স প্রভিশন। এখানে দেখেন গত বছরের ওপেনিং ব্যালেন্স, এটা মানে আপনার ইনকাম ট্যাক্স দেই কবে, আমরা ইনকাম ট্যাক্সটা দেই কবে বলেন তো? ধরে ট্যাক্সটা দিয়ে আমরা জুনের পরে ডিসেম্বরে, হ্যাঁ জুনের হ্যাঁ পরে, হ্যাঁ ডিসেম্বরের ভিতরে। জুনের পরে আমি বলি। আমাদের সাধারণত কি হয়, জুলাই 1, 2024 টু টু জুন 30, দুই হাজার ওয়ান। পঁচিশ 2025। আচ্ছা, তাহলে আমি অ্যাকাউন্টিং করছি কিন্তু এই ডেটে, ঠিক আছে? আর ট্যাক্স দিচ্ছি মিনিমাম এর থেকে 6 মান্থ 7 মান্থস পরে, তাই তো? জি স্যার। যদি অ্যাডভান্স ট্যাক্স ভিন্ন, বাট সেটেলমেন্ট হয়। এই কারণে এটা আমরা অলওয়েজ এটা ওপেনিং থাকবে। তার সঙ্গে কারেন্ট ইয়ারে কত ইনকাম ট্যাক্স চার্জ হয়েছে কত বলেন, কত 33 হয়েছে? লক্ষ 76 হাজার 33 লাখ টাকা 74 টাকা। হ্যাঁ, 76 তাহলে মোট হয়েছে কত? মোট হচ্ছে 9,42,00,000। 9। হ্যাঁ, এখন ওই অ্যাসেসমেন্ট ইয়ারে মানে অলরেডি ট্যাক্স অ্যাডজাস্ট হয়ে গেছে কত, 2,64,00,000। তাহলে ক্লোজিং ব্যালেন্স কত আছে? ছয় 6 কোটি কোটি। সত্তর এটা বোঝা গেছে কিনা? এটা এটা ট্যাক্সের ক্যালকুলেট, এটা ডেফার্ড ট্যাক্সের ইস্যু না, এটা কিন্তু পিওর অ্যাকাউন্টিং, এটা পিওর অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট রিগার্ডিং ইনকাম ট্যাক্স। ডেফার্ড ট্যাক্স কিন্তু এখানে নাই, ডেফার্ড ট্যাক্স পরের শিটে। এটা বোঝা গেছে কিনা? মানে এই হিসেবটা হচ্ছে ইনকাম ট্যাক্স অথরিটির সাথে আমাদের হিসাব, ইয়েস 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 ইয়েস। কিন্তু এক্ষেত্রে স্যার ক্লোজিং ব্যালেন্স থাকছে কেন? ক্লোজিং তখন তো ব্যালেন্স আমরা একটা অ্যামাউন্ট ক্যারি করতেছি, মানে হ্যাঁ, তো এটা ইনকাম আপনার ট্যাক্স। আপনার 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 বুকস অফ অ্যাকাউন্টস দেখেন, আপনি তখন বুঝবেন। আপনি নিজের বুকস অফ অ্যাকাউন্টস দেখলেই বুঝবেন যে আপনার, আপনি যেভাবে ক্যালকুলেশন করেন, করে জমা দেন, ইনকাম ট্যাক্স অথরিটি আবার এটাকে অ্যাসেস করে একটা বজগট বাঁধায় ফেলে, তখন সেটার অ্যাডজাস্টমেন্টের কারণে অলওয়েজ এরকম কিছু অ্যামাউন্ট থাকে। এটা এটা আপনি ইনকাম ট্যাক্স অথরিটি টাকা পাবে, এটা আপনি দেরি করে দিচ্ছেন, এটা আপনার বিষয়, এটা আইএস এর এখানে জানার দরকার নেই। এটা হচ্ছে ওই গ্লোবাল গ্লোবাল হেভি ভেহিকেলের ওনার বা ম্যানেজমেন্টকে জিজ্ঞেস করেন যে ভাই আপনি ইনকাম ট্যাক্স কম দিচ্ছেন কেন, এটা আপনি সেই কোশ্চেন করেন, আমি অ্যাকাউন্টিং এ অ্যান্সার দিতে হবে। ইনকাম ট্যাক্স অথরিটিও স্যার মেনে নিচ্ছে মেনে ব্যাপারটা? নিচ্ছে কিনা সেটা তো ওদের সাথে মামলা আছে কিনা আপনি কেমন বুঝবেন? ও এত আচ্ছা। বেশি বেশি আননেসেসারি জিনিস বোঝার চেষ্টা করার দরকার আছে? ইনকাম ট্যাক্স অথরিটি মেনে নিচ্ছে কি না এনে যায় না, মামলা থাকতে পারে না, ট্যাক্স যে পাওনা আছে মামলা আছে, থাকতে পারে না? আমরা মানে কাজের থেকে অকাজ বুঝলে সমস্যা, মাথা তখন গরম হয়ে যাবে, হ্যাঁ? আচ্ছা, এবার আসেন ডেফার্ড ট্যাক্স ক্যালকুলেশনে আসেন। এই যে তাদের ফিক্সড অ্যাসেট, জানে ব্যালেন্স শিটে যান, ব্যালেন্স শিট দেখেন, এটা হচ্ছে ব্যালেন্স শিট। সেই ব্যালেন্স শিটটা হচ্ছে প্ল্যান্ট প্রপার্টি ইকুইপমেন্ট। প্ল্যান্ট প্রপার্টি ইকুইপমেন্ট হচ্ছে কত? 4,62,00,000। ইনটেনজিবল অ্যাসেট, আচ্ছা, ডেফার্ড ট্যাক্স অ্যাসেট, আচ্ছা, এগুলো আমরা আছে, ঠিক আছে। আমরা এখন শিডিউলটা দেখি। তাদের হচ্ছে এই ট্যাক্স বেস, ট্যাক্স বেস হচ্ছে আপনার টোটাল হচ্ছে ট্যাক্স বেস, তাদের হচ্ছে অ্যাসেট, যেটা অ্যাসেটটা কত, অ্যাসেটটা হচ্ছে এখানে আপনার, এটা কি ব্যালেন্স শিট? হ্যাঁ, এটা ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিটটা কই, ট্যাক্স ব্যালেন্স শিটটায় যাই। এই যে দেখেন, নোট নম্বর 4টা আমার দরকার হবে, নাহলে বুঝে যাবে না। নোট নম্বর কত দেখেন তো, 4 আছে কিনা। এটা নোট নম্বর 14 দেখলাম, 14। ব্যালেন্স শিট দুইটা চেঞ্জ হয়ে যাচ্ছে না, হ্যাঁ, গ্লোবাল আর আরেকটাতে চলে ও যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি, আমি আরেকটা চলে গেছে। আচ্ছা, এবার আসেন, এখানে দেখেন আপনার এখানে প্ল্যান প্রপার্টি ইকুইপমেন্ট কত আছে এখানে, 40,75,000 না, সরি, 40 কোটি স্যার। 40 না, 407 কোটি। 407। 407 কোটি, 460 কোটি। 407,59,00,000, হ্যাঁ। 59 লাখ। হ্যাঁ, এখন দেখেন যে আমার রিটেন ডাউন ভ্যালু, এর ভিতরে ল্যান্ডও আছে, এইটার ভিতরে এই যে আপনার এই প্ল্যান প্রপার্টি ইকুইপমেন্ট, এইটার ভিতরে ল্যান্ড আছে। ল্যান্ডেডটাই ডেফার ট্যাক্স হয় না। প্রথম আমি বলে দেন যে নো ডেফার ট্যাক্স ক্যালকুলেশন অন ল্যান্ড, কেন বলেন তো, এটা লজিকটা বলেন তো। নো ডেফার ট্যাক্স অন ল্যান্ড, ল্যান্ডের উপরে হয় না, কেন হয় না বলেন তো? ল্যান্ডের ডেপ্রিসিয়েশন Depreciation নাই। হয়। হয় না। রাইট, ফ্যান্টাস্টিক। যেহেতু ডেপ্রিসিয়েশন হয় না, সেই কারণে কিন্তু ল্যান্ডের, যেহেতু ডেপ্রিসিয়েশন হয় না, হয়তো ডেফার ট্যাক্স আসে না। তাহলে এখানে টোটাল ওদের 407 কোটি টাকার প্ল্যান্ট প্রপার্টি ইকুইপমেন্ট আছে,
সেইখান থেকে ল্যান্ড বাদে প্ল্যান্ট প্রপার্টি ইকুইপমেন্ট হচ্ছে এই যে আপনার 234 কোটি টাকা। তাহলে 234 বাদ বাকিটা কি হবে? 407 থেকে 237 বাদে বাদ বাকি যেটা থাকে 100 সামথিং, ধরেন 160-70 কোটি টাকার আছে হচ্ছে ল্যান্ড। এটা আমরা বুঝলাম, ঠিক আছে? বোঝা গেছে কি বিষয়টা? জি স্যার। জি স্যার। ওকে, এবার আসেন, এটা আমরা দুইটা বছর দেখছিলাম, এটা হচ্ছে 19 আর 18, খেয়াল করে জুন 19 জুন 18। তাহলে এইটা কত? জুন 19। এটা হচ্ছে এখানে লেখাটা আসেনি, নোটটা যখন কেটে আনছি পুরোটা বড় করার জন্য। এটা হচ্ছে জুন 19, এটা হচ্ছে জুন 18, ঠিক আছে? 2 বছরের এখানে দেয়া আছে। ওকে, এবার আসেন রিটেন ডাউন ভ্যালু। এই যে রিটেন ডাউন ভ্যালু এক্সক্লুডিং ল্যান্ড অ্যাকাউন্ট বেসড, খেয়াল করে 2 কোটি 234 কোটি। এটা বোঝা গেছে কিনা? জি স্যার। ওকে, এখন দেখেন রিটেন ডাউন ভ্যালু এক্সক্লুডিং ল্যান্ড ট্যাক্স বেস, এটার মানে কি বলেন তো? বুঝছেন কিনা কথাটা? অ্যাজ পার এক ট্যাক্স বেজে আমার অ্যাসেট আছে এই এত টাকার। মানে এটার মানে কি একটু ভাঙায় বলবেন? ট্যাক্স বেস মানে কি? আমি স্যার শুরুতে খুব শুরু বলেন। স্যার হচ্ছে এইটা কি হচ্ছে ডিসিটি যেটা ক্যালকুলেশন করছে ওইটা নাকি স্যার? হ্যাঁ, আপনি ক্লাসের শুরুতে ছিলেন না আজকে, না? স্যার আমি ছিলাম, আমার পাশে অনেক আর কি স্যার নয়েজ ও, আসতেছে, এই জন্য আমি আর কি হচ্ছে মিউট ওকে করেছিলাম স্যার। ওকে ওকে। হ্যাঁ, এটা ওর যেটা বলছে ওইটা হচ্ছে ও ঠিক বলছে, কিন্তু টার্মটা হবে এরকম। এনবিআর থার্ড শিডিউল অনুযায়ী এই এই এইগুলার ডেপ্রিসিয়েশন অনেক বেশি চার্জ করে ফেলছে। মানে থার্ড শিডিউল অনুযায়ী এই ডেপ্রিসিয়েশন ডাবল রেটে। আমি হয়তো করছি 10%, অবশ্য 10% রেটে আমি বুকস অফ অ্যাকাউন্টসে করছি, আর থার্ড শিডিউল অনুযায়ী হয়তো 20% করছি। এরকমই হয়, আমরা রিয়েল প্র্যাকটিক্যালি দেখি অলমোস্ট ডাবল থাকে। ফলে এই ডিসিটি যেভাবে ক্যালকুলেশন করে আসছে, সে বেশি বেশি ডেপ্রিসিয়েশন অ্যালাউ করছে শুরুর থেকেই, যে কারণে আমার ইনকাম, আমার বুকস অফ অ্যাকাউন্টসে ডেপ্রিসিয়েশন চার্জ করার পরে আমার বুক ভ্যালু অথবা রিটেন ডাউন ভ্যালু অথবা অ্যাকাউন্টিং বেস অথবা হচ্ছে আরেকটা নাম কি বলছিলাম, ক্যারিং ভ্যালু, এই জিনিসটাই হচ্ছে 234 কোটি 61 লাখ। সে একই জিনিস একই অ্যাসেটের বেশি বেশি ডেপ্রিসিয়েশন চার্জ অ্যালাউ করবার কারণে ইনকাম ট্যাক্স অথরিটির যে হিসাব করে সেই হিসাব অনুযায়ী আসছে মাত্র 69 কোটি 91 লাখ। এই কথাটা বোঝা গেছে কিনা? জি স্যার। অন্যেরা? ও তো বুঝছে, অন্যেরা বুঝছেন? জি স্যার, ইনকাম ট্যাক্স অথরিটি স্যার অনুযায়ী বোঝা গেছে। জি ওকে, স্যার, বুঝতে অ্যাসেটের পারছি। ভ্যালু স্যার। তাহলে এই দুইটা ডিফারেন্সকে আমরা কি বলছিলাম বলেন তো? আমরা শিখে আসছিলাম এই দুইটা ডিফারেন্সটা টেম্পোরারি কি? ডিফারেন্স বলছিলাম। ডিফারেন্স। টেম্পোরারি ডিফারেন্স। এই দুইটার ডিফারেন্সটা বলে টেম্পোরারি ডিফারেন্স, ঠিক আছে? টেম্পোরারি। আচ্ছা, এই দুইটা ডিফারেন্স যেহেতু টেম্পোরারি ডিফারেন্স, আর আমার ইনকাম ট্যাক্স রেট যেহেতু লিস্টেড কোম্পানি, ওই বছরে 19 সালের লিস্টেড কোম্পানির এই ইনকাম ট্যাক্স রেট ছিল 25%। তাহলে এই টাকার উপরে যে টাকাটা হয় এইটাই হচ্ছে মূলত ডেফার্ড ট্যাক্স লাইবিলিটি। বুঝতে পারছেন? বোঝা গেছে স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এখন আপনার কোশ্চেন বলি, বুঝে গেলে এত সহজে বোঝা যাবে না তো, আর একটু কঠিন করতে হবে। এখন এইটা ডেফার্ড ট্যাক্স, এখানে লেখা কি দেখেন, ডেফার্ড ট্যাক্স কি লেখা দেখেন, ডেফার্ড ট্যাক্স অ্যাসেট অথবা লাইবিলিটি দুইটা লেখা, খেয়াল করেন। লাইব্রেরি। আচ্ছা, তাহলে এইটা ব্র্যাকেট হইলে হয়তো অ্যাসেট, আর ব্র্যাকেট ছাড়া লাইবিলিটি। তাহলে এইটা লাইবিলিটি হলো কেন, এটা এটা অ্যাসেট হলো না কেন? এটা কোশ্চেনটা বলেন তো। এটা বললে আমার পুরো শেষ হবে, এখন জিনিসটা বুঝে যাবে। বলেন, এইটা ডেফার্ড ট্যাক্স অ্যাসেট না হয় লাইবিলিটি হলো কেন? স্যার কারণ হচ্ছে এখানে আমার ট্যাক্স বেজ ওয়াইজ আমার অ্যাসেটের ভ্যালু কম অ্যাকাউন্টিং বেজ অনুযায়ী। হুম। আচ্ছা দেখেন, সিম্পল। স্যার এটা স্যার পেয়েবল হইব স্যার ফিউচারে স্যার। আর এখানে এটা তো হচ্ছে হ্যাঁ হ্যাঁ। অ্যাকাউন্ট বেস আর ট্যাক্স বেসের যে রিকনসিল করে যে অ্যামাউন্টটা আসলো সেটাই হুম তো আমাদের ডেফার্ড ট্যাক্স, তার মানে বিলম্বিত কর বলা হয়। তো হুম। এইটা তো স্যার আমাদের একটা টাইমে পে করতে হবে, এই জন্য তো এটা লায়াবিলিটি আমাদের জন্য। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, আমি আবার এক্সেলটা দেখাই, দেখেন আপনারা এই যে এখানে করছিলাম, দেখেন মজার। ভেরি গুড। আপনাদের এই শেষের বোঝাটা অনেক সুন্দর হলো, কারণ আপনারা কোশ্চেনগুলোকে আমি অপ্রয়োজনীয় কোশ্চেনগুলো বাদ দিয়ে একদম যেটা প্রয়োজন ওইখানে নিয়ে আসতে পারছি পিন পয়েন্ট, এই জন্য কিন্তু ক্লিয়ারলি বুঝছেন। দেখেন, আমি আর একটু ক্লিয়ার করি, খেয়াল করেন।
আমি এই ক্লাসটা নিয়ে রোজার দিনে অনেক ভালো লাগলো, কষ্টও লাগে, কথা বলতে হয় অনেক, বাট ভালো লেগেছে, কারণ আপনারা শেষে একদম শেষের আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার, একজনও ভুল বুঝেন নাই। খেয়াল করেন, এখানে 234 কোটি টাকা আমার বুকস অফ অ্যাকাউন্টসে আছে অ্যাসেট, এটা আমি সংক্ষেপ করে ফেললাম। আর ট্যাক্সের অথরিটি আছে 69 কোটি টাকা, আর বেশি লিখলাম না, ধরেন 69 কোটি ধরলাম, কারণ অনেক খুচরা খাজরা বাদ দিলাম, হ্যাঁ। আচ্ছা, তাহলে সে সে খেয়াল করেন, ইনকামটা এটা এনবিআর, আর এটা হচ্ছে আমাদের বিস সলিউশন পিএলসি, আমরা যে বিস সলিউশন পিএলসি, ঠিক আছে। এখন খেয়াল করেন, ইনকাম ট্যাক্স অথরিটি আপনার বেশি বেশি ডেপ্রিসিয়েশন চার্জ করছে, ফলে এইখানে আপনার আয় কম। সত্যি আর মিথ্যা? এর আয় কম হয়েছে না, সত্য ডেপ্রিসিয়েশন বেশি সত্য। করে? জি স্যার, হ্যাঁ। সত্যি। হ্যাঁ, জি আয় কম হয়ে গেছে। আর এইখানে কি আপনারও যে আয় বেশি আছে না? জি স্যার। তো আয় কম থাকার কারণে সে কি ট্যাক্স কম চাইছে না, ট্যাক্স কম আস করছে না, ট্যাক্স কম জি স্যার। চেয়েছে? জি স্যার। আর আপনি ট্যাক্স কম দিয়েছেন, এটা ট্রু, তো ট্যাক্স কম দিয়েছেন, কথাটা সত্যি। তাহলে এইটা আপনার সামনে ট্যাক্স দিতে হবে কি হবে না, বেশি দিতে হবে কি হবে না? হবে। এই কারণে ট্যাক্স হবে লাইবিলিটি, জি এই স্যার। কারণে ট্যাক্স লাইবিলিটি। এইটা ডিফারেন্স, এই দুইটার ডিফারেন্সটা হবে হচ্ছে টেম্পোরারি ডিফারেন্স, তার উপরে ট্যাক্স রেট 25% দিয়ে করে যেটা আসবে, সেটাই ভবিষ্যতে আপনাকে দিতে হবে, এই জন্য ট্যাক্স লাইবিলিটি। স্যার এটা তো আমি ক্লিয়ার স্যার, জাস্ট শুধু স্যার ওই যে ইনকাম স্টেটমেন্টটা যে আপনি যে দেখাচ্ছেন বুঝিনি, ব্র্যাকেটটা বুঝিনি, স্যার। কোশ্চেনটা বুঝিনি, আপনার কোশ্চেনটা, কোশ্চেনটা সুন্দর করে জি করেন। স্যার, জি স্যার, এটা আমরা স্যার বুঝছি স্যার, মানে মানে হুম। থিওরিটিক্যালি জিনিসটা বুঝছি স্যার, কিন্তু স্যার প্র্যাকটিক্যালি স্যার ওই যে আপনি যে বলছেন যে অ্যাসেট হলে যে আপনার ব্র্যাকেটের চিহ্নটা থাকবে আর কি, মানে একটু প্র্যাকটিক্যালি বুঝে দেন মানে ওইটা কিভাবে ওইটা ওইটা অ্যাসেট আর ওইটা তো লাইবিলিটি। প্র্যাকটিক্যাল, ওইটা তো আমি সেট করছি, ওইটা তো আপনার হচ্ছে জি, বোঝানোর জন্য। এটা অ্যাসেট আর, কিভাবে? না না না, অ্যাসেট আর লাইবিলিটির, অ্যাসেট এবং লাইবিলিটির নেচার কি উল্টা কিনা? অ্যাসেট এবং লাইবিলিটি নেচার উল্টা কিনা? জি জি উল্টা। জি স্যার, উল্টা স্যার, উল্টা স্যার। তাহলে জি একটা পজিটিভ ধরলে আর একটা নেগেটিভ হবে না? জি তাহলে ডেফার ট্যাক্স লাইবিলিটি যদি হয় নেগেটিভ শো করি, এটা যাবে কোথায়? এখানে তো নোটে দেখাইছি, এটা তো নোটে দেখালাম ভাই, এটা তো নোটে না, দেখালাম, ওটা কিন্তু অ্যাকচুয়ালি যাবে কোথায়? এবার আসেন তো, দেখেন তো মিলে কিনা। আচ্ছা, ওই নোটটা আবার যাই, এবার আসেন, তাহলে আমি টোটাল পেলাম কত বলেন তো, এই দুইটা, এই যে এই ট্যাক্স বেস হচ্ছে 69 কোটি, 69 কোটি 91 লাখ, 91 লাখ, আর অ্যাকাউন্টিং বেস হচ্ছে 234 কোটি 61 লাখ। দুইটার ডিফারেন্স হচ্ছে, টেম্পোরারি ডিফারেন্স হচ্ছে 16 কোটি 47 লাখ। তারপরে ট্যাক্স রেট হচ্ছে অ্যাপ্লিকেবল ট্যাক্স রেট 25%, তাতে করে আসলো 41 কোটি 17 লাখ। এটা হচ্ছে ডেফার্ড ট্যাক্স লাইবিলিটি। এটা লাইবিলিটি পাশে যাবে, কিন্তু এখন বোঝানোর জন্য অ্যাসেটকে নেগেটিভ যদি ব্র্যাকেট দিতাম, তাহলে এটা করলাম পজিটিভ। উল্টাও করতে পারতাম, এটা কেউ আপনাকে মারতো না ধরে, যদি আপনি এখানে বলতেন যে ডেফার্ড ট্যাক্স, এখানে লাইবিলিটি নেগেটিভ করতে হবে, লিখতে পারতেন, কিন্তু যাইতো কোথায়? যেত তো লাইবিলিটিতে, ট্রু না? আর অ্যাসেটটা অ্যাসেটে যেত, এটা ট্রু আর ফলস? ইয়েস স্যার। যিনি কোশ্চেন, তাহলে এখানে ব্র্যাকেট না দেয়া নেয়া দেওয়ার ভিতরে তেমন কিছু নাই, হ্যাঁ, ওকে। আচ্ছা, এবার আসেন, কিন্তু ট্যাক্স ট্যাক্স যদি দিতে হয়, এই কারণে ফেভারেবল, ট্যাক্স দেওয়াটা হচ্ছে ফেভারেবল, পজিটিভ করেছে। এবার আসেন, এই যে চার, এই যে আপনার, এই যে দা রিপ্রেজেন্ট, দিস রিপ্রেজেন্ট প্রভিশন ইজ মেড ফর দ্য ডেফার্ড ট্যাক্স টু পে ফিউচার ইনকাম ট্যাক্স লাইবিলিটি ফর টেম্পোরারি ডিফারেন্স হুইজ অ্যারাইভ অ্যাট, এই যে দেখেন 41 কোটি 17 লাখ। তাহলে 41 কোটি 17 লাখ যদি হয়, আগে কত ছিল দেখেন তো ডেফার ট্যাক্স, এখানে আসেন তো আপনি, ডেফার ট্যাক্স লাইবিলিটি পাশে আসেন, এটা ব্যালেন্স শিট তো, হুম, ব্যালেন্স শিটে এই যে দেখেন, ডেফার ট্যাক্স লাইবিলিটি কত ছিল আগে, গত বছর 38 কোটি, কত ভাই? 38 কোটি 77 লাখ। আর এবার আমাকে প্রভিশন রাখতে হলো কত, এবার কত 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 রাখতে হবে? 41 কোটি 41 কোটি। রাখতে হবে। তাহলে গত বছর ছিল 38 কোটি 77 লাখ, এবার রাখতে হবে 41 কোটি টাকা। তাহলে এইটা কি ডেফার ট্যাক্স লাইবিলিটি প্রভিশন বাড়বে নাকি কমবে? এটা এই যে 2 কোটি 40 লাখ, বাড়বে নাকি কমবে? এটা বাড়বে। তাহলে বাড়বে। আমি, এবার আসেন ইনকাম স্টেটমেন্টে, আপনি ইনকাম স্টেটমেন্ট বুঝতে চাইছিলেন, এই যে দেখেন ইনকাম ট্যাক্সে, সরি, ইনকাম স্টেটমেন্ট কই, ইনকাম স্টেটমেন্ট ছিল তো, একটু আগে দেখলাম না ভাই,
এই যে, এই দেখেন কারেন্ট ট্যাক্স কত 33 দেখছেন? লাখ 76,000। আর এই দেখেন 2 কোটি 40 মিলছে, মিলছে, হুম ক্লিয়ার? হুম স্যার। আচ্ছা, এই হচ্ছে জিনিসটা। এবার মজা পেয়েছেন? এবার দেখেন তো মিলে গেল পুরা। এই জিনিসটা, এই যে 2 কোটি 40 লাখ চলে গেল ইনকাম স্টেটমেন্টে, এই দেখেন ডেফার ট্যাক্স। আর ব্যালেন্স শিটে দেখেন এই 41 আর 37, ব্যালেন্স শিটে আসেন, এই যে দেখেন, আহ বারবার মিস করি কেন, এই যে প্রভিশন প্রভিশন এই ফর যে ইনকাম। এই যে দেখেন, এই যে 38 কোটি আর 41 কোটি, ঠিক আছে? জি স্যার, আচ্ছা, এবার আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট করতে পারি, করব? জি স্যার, অবশ্যই। আচ্ছা, রিকোয়েস্টটা হচ্ছে আমি যেভাবে পড়িয়েছি এই ভিডিওটা একবার দুইবার তিনবার দেখবেন। আর এই গ্লোবাল হেভি ভেহিকেলের এইটা আমার কাছে আছে, আপনি দেখবেন, মিলাবেন, মিলায় দেখবেন, এরপরে স্কোয়ার হইতে পারে, অন্য কিছু হইতে পারে, তারও একটা দেখলেও সিমিলার পাবেন। তো আমি আপাতত, যদি ফার্দার আপনাদের সামনে ডেফার ট্যাক্স ক্যালকুলেশন করবার জন্য কেউ না দিয়ে থাকে, তাহলে আপাতত আমি বলবো যে অন্য কিছু দরকার নাই, এই পিপিটিটা দিয়ে দিচ্ছি, পিপিটিতে আপনার যা আছে আর ভিডিওটা দেখে দেখে এইটাকে একটা নিজের মনে আমি যেভাবে লজিক দিলাম মিলায় মিলায় গেঁথে ফেলেন, তাহলে আপনার প্যাচটা লাগবে না। কারণ ডেফার ট্যাক্স আসলে কঠিন, বাট আমি অ্যাসেট বেস অফ ধরে, লাইবিলিটি বেস ধরে করছি। কিন্তু বাংলাদেশে লাইবিলিটি বেস কেউ ওইভাবে করে না, কারণ বাংলাদেশে ইনকাম ট্যাক্স ওইভাবে মানে লাইবিলিটি বেসকে একই ধরে, মানে মানে মোট কথা, আমি যদি লোন পাই, কারো কাছে লোন, আমি কারো কাছে লোন নিয়েছি ব্যাংকের, তো এটা হাইড করার সুযোগ নেই। আমি ব্যাংকে যে লোন নেই, ইনকাম ট্যাক্স অথরিটি একই অ্যামাউন্ট মেনে নেয়। যেহেতু একই অ্যামাউন্ট মেনে নেয়, সেই কারণে লাইবিলিটির ক্ষেত্রে কখনোই সাধারণত টেম্পোরারি ডিফারেন্স তৈরি হয় না। টেম্পোরারি ডিফারেন্স তৈরি হয় কোথায়? এসে হয় অ্যাসেটে। কেন? বিকজ আমার ডেপ্রিসিয়েশন রেট হয়, অ্যাকাউন্টিং পলিসি একরকম, আর ইনকাম ট্যাক্স অথরিটির থার্ড শিডিউল আলাদা। এই কারণে অ্যাসেটের উপরে টেম্পোরারি ডিফারেন্স হয়, এবং এই টেম্পোরারি ডিফারেন্সের অ্যামাউন্টের উপরে অ্যাপ্লিকেবল ট্যাক্স রেট দিয়ে আমরা ডেফার ট্যাক্স অ্যাসেট অথবা লাইবিলিটি পাই। সাধারণত আমার অ্যাকাউন্টিং বেসটা যদি বড় হয় আর ইনকাম ট্যাক্স অথরিটির ট্যাক্স বেস যদি ছোট হয়, তাহলে ডিফারেন্সিয়াল অ্যামাউন্টটা হচ্ছে ডেফার ট্যাক্স লাইবিলিটি হবে, এটাই হয়। এইটা উল্টা হওয়ার সম্ভাবনা কম, যদি হয়ে থাকে কখনো, তাহলে সেটা হবে ডেফার ট্যাক্স অ্যাসেট। সো এই সিম্পল মেথডে শিখেন, তাহলে আপনার যতটুকু প্যাচ আর লাগবে না, সোজা বানায় ফেলতে পারবেন। এম আই ক্লিয়ার টু অল অফ ইউ? জি স্যার। জি স্যার। তাহলে শেষ এটা করে আসছে। জি ভাই, বলেন। মানে আমরা এটা বেশি দরকার হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং এর জন্যই, হ্যাঁ, 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 হ্যাঁ। মানে তো ইনকাম ট্যাক্স হ্যাঁ, ওদের চেয়ে আমাদের এখানে ঠিক রাখার জন্য। রিকনসিল, রাইট, রাইট, রাইট। তারা যাই করুক না কেন, কারণ আপনি তাদের বইতে যে ঠিক করতে পারবেন না। আপনি দেখেন, আমি একটা যে সহজ জিনিস বুঝেছি, আপনারা এই লজিকটা আমার মাথায় কোত্থেকে আসছে দেখেন। এই যে আমরা ব্যাংকের সাথে যখন অ্যামাউন্টের ডিফারেন্স হয়, আমরা যখন ব্যাংক রিকনসিলিয়েশন করি, ব্যাংক স্টেটমেন্ট তো কাটাছাটা করা, ব্যাংকের সাথে ঝগড়াঝাটি করে লাভ নাই। আমরা যেটা করি, ব্যাংকের ব্যালেন্স নিয়ে রিকনসাইল করে আমাদের ব্যালেন্সে মিলাই। আপনারা খেয়াল করছেন ব্যাংক হ্যাঁ রিকনসিলিয়েশন? হ্যাঁ, জি ওই স্যার। একই একই মেথডে আমি কিন্তু এটা বুঝাতে বুঝাতে, এটা কিন্তু জটিল একটা জিনিস। যত এই 1.5 ঘন্টা, আমি যেন 1.5 ঘন্টার জন্য ক্লাস নেই না, 1 ঘন্টা 10 মিনিটে আপনাদের নেই, আপনারা খেয়াল করে থাকবেন। কিন্তু আজকে 1.5 ঘন্টা ধরে পড়ালাম, উদ্দেশ্যটা হচ্ছে এই জিনিসটা আমি বুঝাই। সেটা বুঝাতে যে আমার কাছে বারবার বুঝতে বুঝতে আমার মাথায় আসলো যে ব্যাংক রিকনসিলিয়েশন যেভাবে করি, সেই একই মেথডে যদি আমরা এই ডিফার্ড ট্যাক্স ক্যালকুলেশনের এইটা রিকনসিলিয়েশনটা এভাবে শিখি, তাহলে ইজি হয়। সো আপনারা, আমার রিকোয়েস্ট থাকবে, অনেক কষ্ট করে এটা বের করছি, অনেক কষ্ট করে আপনাদের ক্লাসটা নিলাম নজরের ভিতরে, আপনারা এটা, এই পিপিটিটা এখনই দিয়ে দিচ্ছি। আর আপনারা পিপিটি ফর্মেই দিয়ে দিচ্ছি, আপনার পিডিএফ করতেছি না, আপনারা দেখেন। আর কালকে ওয়ার্কিং ডে হবে, কালকে আপনার ভিডিওটা পাবেন, এই ভিডিওটার সাথে মিলায় মিলায় অন্তত আর একটা বার দেখবেন। হ্যাঁ, ওমর ফারুক, লাস্ট কোশ্চেন। হ্যাঁ, স্যার, আমি একটা জায়গাতে দেখছিলাম ডেফার্ড এক্সপেন্স, এই জিনিসটা যদি একটু বলতেন। ডেফার ট্যাক্স এক্সপেন্সটা আমি শিখাবো না, ওইটা ওইটা দরকার নেই। আপনার ডেফার ট্যাক্স এক্সপেন্স, ওই আপনার এই লাইবিলিটিকে এক্সপেন্স বলে, আর মানে ইয়েকেই বলে হচ্ছে ইনকাম, অ্যাসেটকে বলে ইনকাম, ঠিক আছে? সো আপাতত ওইটাই করে, মানে একই জিনিসটাকে, ডেফার ট্যাক্স যেটা লাইবিলিটি, ওইটাই হচ্ছে ডেফার ট্যাক্স এক্সপেন্স। হ্যাঁ, আর আর যেটা অ্যাসেট, ওইটাই তো ইনকাম, এটাই বোঝা যায়, ঠিক আছে? ওকে ভাই। স্যার স্যার জি। হুম। স্যার হচ্ছে আমার আর কি স্যার কোনো কোশ্চেন নেই স্যার। আপনার কাছে একটা কথা ছিল স্যার, হচ্ছে আমি একটা প্রবলেম নিয়ে আপনাকে মেইল করছিলাম, আপনি ওইটা একটু চেক করেন স্যার, আমার একটু মেইলটা। মেইলটা একটু ফরওয়ার্ড করবেন, আমি মিস করছি, আমরা তো মেইল মিস জি করি না। স্যার, আমি স্যার হচ্ছে হলো আবার স্যার ফরওয়ার্ড করতেছি স্যার ওকে, আপনাকে। ওকে, থ্যাংক ইউ ওকে, স্যার। থ্যাংক ইউ। স্যার। হ্যাঁ, অনলাইন স্যার, শেষ জি। স্যার আমি বিশ্বজিৎ বলছিলাম স্যার, জি। আমাদের ওই আইএফআরএস 18 অনুযায়ী
ইনকাম ওই যে ওটা পিএল এর ওটা একটু ফরম্যাটটা কি দেওয়া যাবে স্যার নতুন আইএফআরএস 18 যেটা দেখিয়েছিলাম, আচ্ছা আমি দিয়ে দেবো না, ঠিক আছে, বুঝছি। স্যার এটা একটু খুব জরুরি দরকার কারণ আমরা একটু ওইটা একটু প্র্যাকটিস করলে একটু ওকে, মনে করেন যে ক্লিয়ার হয়ে যেতে ঠিক আছে। পারতাম স্যার না এটা ঠিক আছে, আমি ওই যে আপনারা দেখেন, আপনারা ওই যে আইএফআরএস ফর এসএমই চেয়েছিলাম, দিয়ে দিচ্ছি, খেয়াল করছেন? এটা আমাদের জি ক্লাসে স্যার পড়ায়নি, কিন্তু চেয়েছেন, দিয়ে দিচ্ছি। আমার তো নলেজের ক্ষেত্রে, দেওয়ার ক্ষেত্রে কোনো কার্পণ্য কাজ করে না, এটা আপনারা ভালো করে হয়তো বুঝেন। হ্যাঁ, তো থ্যাংক ইউ। জি স্যার এই জন্যই থ্যাংক স্যার ইউ। স্যার এই জন্যই স্যার চেয়েছি স্যার ওকে ভাই। একটু ফরম্যাটটা স্যার এই যে Sure. যেমন এই যে একটা যে কোনো একটা ফরম্যাট হলেই হবে স্যার আমরা একটু ওইটা দেখে প্র্যাকটিস করবো আর কি ওকে ওকে, থ্যাংক ইউ। ভালো থাকেন আসসালাম সবাই। জি আসসালামু স্যার, আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। দোয়া করেন আমার জন্য। জি, আসসালামু আলাইকুম জি স্যার। ওয়ালাইকুম। থ্যাংক ইউ স্যার, আদাব স্যার। স্যার স্যার আমি স্যার ফরওয়ার্ড করে দিয়েছি স্যার। 3 জনের কাছে টাকা পাই।